আল্লাহ কই ভাইয়া গো এরকম একটু আমি তো জানি ভাইয়া আমার আমার মামির বাপের বাড়ি যে দেশে ওই জায়গায় আর ওর বড় মুরাদ হোসেন ভাই একটু বলতে মিউট করেন। আমার মামির ভাইয়ের ভাইয়া
থাকো। ওকে। তো আমাদের একটা প্রবলেম আছে। একটা প্রবলেমটাকে অনেকে আমরা বলি শাইনি অবজেক্ট সিনড্রোম, রাইট? এরকম কিছুই, হ্যাঁ। তা আমরা এই এই ধরনের প্রবলেম বা এটা একটা রোগ। এই রোগটা হচ্ছে যে মানে চকচকে কোনো কিছু দেখলে ওইদিকে জাম্প মারা। তো আমাদের এখানেও অনেকে অলরেডি এক্সিস্ট করে, যারা অন্য প্ল্যাটফর্মের কোর্স ছেড়ে এখানে ক্লাস করতেছে। যে হয়তো কিছুদিন নোট.জেএস বা হয়তো কোনোদিন এই করছে ওই করছে করার পর ভালো লাগে না, আবার এখানে আসছে। ইভেন এখান থেকেও অনেকেই অনেকেই কয়েকদিন পর অন্য কোনো কোর্সে জয়েন দিবে বা অন্য কোনো কোর্সে চলে যাবে, এটা ভালো লাগবে না। তো দেখবেন যে আহ, এরকম যারা আছেন তাদের সমস্যা কোন জায়গায়, যে আপনি ভাবেন যে লেটস এক্সপ্লোর এক্সপ্লোর সামথিং, যে আমি নতুন নতুন কিছু ট্রাই করি কোনটা আমার সাথে যায়। আসলে দিন শেষে দেখবেন কোনোটাই আপনার সাথে যায় না। কেন যায় না? কারণ হচ্ছে আপনি যেটাই শিখেন না কেন, ওটা যদি বেসটা না শিখতে পারেন, তাহলে আপনি এখানেও যেমন খুব বাজে কোড লিখবেন, ওখানে গিয়েও খুব বাজে কোডই লিখবেন। একটা স্ট্যান্ডার্ড আছে, একটা গুড প্র্যাকটিসের ব্যাপার আছে, একটা কিছু মানে আমরা বলি ক্লিন কোড লেখার একটা ওয়ে আছে। ব্যাক এন্ডে ফ্রন্ট এন্ডে মানে আমাদের অ্যাপ এন্ডে সবকিছুতে ঠিক আছে, টেকনোলজি আলাদা। আমরা বলি এটাকে টেকনোলজি, যে ব্যাক এন্ডের টেকনোলজি দুনিয়ার অন্য প্রান্তে, আর আমাদের ফ্রন্ট এন্ডের বা এই যে মোবাইল এন্ডের টেকনোলজি, দুইটা দুনিয়ার দুই প্রান্তে। তো এগুলোর সাথে এগুলো রিলেট নাই, বাট কোড লেখার যে একটা প্যাটার্ন বা স্টাইল বা আপনার থট প্রসেস, ওটা সব জায়গায় একই রকম। আপনি এখানেও যেমন উল্টাপাল্টা কোড লেখেন, আপনি ব্যাকএন্ডে যে উল্টাপাল্টা কোড লিখবেন। এখানে তো কোড লিখলে একটা ইউজার ডিভাইসের মধ্যে সীমাবদ্ধ থাকবে, ওখানে তো আপনি পুরো ব্যাকএন্ড ধস নামে ফেল দেবেন। তো আপনি যেখানে যান না কেন ওখানে খুব বাজে কোড লিখবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারতেছি। যদি আপনি ভাবেন যে এক্সপ্লোর করতে করতে আমি দুনিয়ায় এক প্রান্তে গিয়ে আমি শেখা শুরু করবো, এক্সপ্লোর করার কিছু নাই। যেটাই শিখেন বেস্টটা দেওয়ার ট্রাই করেন, বেস্টটা দিবেন, মানে সর্বোচ্চ দেওয়ার ট্রাই করবেন। তো আপনি যদি ওটার মধ্যে বেস্ট হন, তাহলে আসলে কেউ আপনাকে ওখান থেকে সরাইতে পারবে না। আপনি ওটার মধ্যেই দেখা যাবে যে খুব ভালো মানে কিছুই হচ্ছে। আপনার ডিমান্ড ক্রিয়েট করতে হবে যে কোনো প্ল্যাটফর্মে। আপনি যদি অ্যান্ড্রয়েড শিখেন, অ্যান্ড্রয়েডই শিখেন শুধু, মানে অ্যান্ড্রয়েডে বেস্ট হন, তারপরে অন্যান্য জিনিস শিখেন। তো বেস্ট হইতে গেলে একটা মিনিমাম টাইম লাইন লাগে। তো টাইম লাইন এটা কতদিন? আমরা ধরে নেই মিনিমাম 1 বছর শুধু ওই প্ল্যাটফর্মের সাথে ইকোসিস্টেমের সাথে পরিচয় হতে লাগে। তারপরে 6 মাস বা 1 বছর লাগবে ওটার সাথে আপনার যে এক্সপার্ট বা অ্যাডভান্স লেভেলের লার্নার হইতে। আসলে আমরা সবাই বলি যে আমরা লার্নিং অফ করেছি, দের ইজ মানে নাথিং, দের ইজ নো হোয়ার টু স্টপ। ওকে, আমাদের এখানে এরকম নাই যে আপনি আহ, শিখছেন এখন আর শিখতে হবে না, এটা এটা ভুল কথা। আমাদের হচ্ছে এটা স্টার্টিং পয়েন্ট। আপনারা দেখা যাবে এরকম অ্যাডভান্স লার্নার হবেন, আপনারা তখন যে কোনো কিছুই 2 ঘন্টায় শিখে ফেলতে পারবেন। যে কোনো সর্বোচ্চ 2 ঘন্টা, 2 ঘন্টা অনেক বলে ফেলছি, 2 ঘন্টায় যে কোনো কিছু শিখে ফেলতে পারবেন। ওটা যখন আপনি অ্যাডভান্স লার্নার হবেন, ওই অ্যাডভান্স লার্নারের স্টেজটা সারা জীবনই থাকবে। যেমন আমিও তো অন্য কিছু না পড়াশোনা করতেছি, রাইট? আমার পড়াশোনার লেভেল আর আপনার পড়াশোনার লেভেল হয়তো সেম নাও হইতে পারে, বা অনেকের সাথে হয়তো মিলতে পারে, যারা অনেক দিন যাবত অন্য প্ল্যাটফর্মে কাজ করতেছে। সে হয়তো ল্যাঙ্গুয়েজ আলাদা, বাট ওই জিনিসগুলা সেম হতে হবে। যেমন ডিপেন্ডেন্সি ইনজেকশন, সার্ভিস লোকেটর, এটার মধ্যে উইকনেস কোনটা, রাউট রাউট ম্যানেজমেন্ট যদি পড়তে চাই, রাউট ম্যানেজমেন্টে আপনার অ্যাডভান্স রাউট ম্যানেজমেন্ট কিভাবে করে, তারপর ওখানে মডুলার রাউট ম্যানেজমেন্টে কি কি প্রবলেমে পড়তেছে। আপনার প্রবলেম হয়তো আমার প্রবলেমের থেকে, মানে প্রবলেম দুইটাই সেম, বাট দুইটার লেভেল হয়তো অনেক আপার লেভেলে, যে আমরা অন্য লেভেলে চিন্তা করতেছি, আপনি অন্য লেভেলে চিন্তা করতেছেন। তো এই জিনিসটাই আর কি আপনাদের অ্যাডভান্স করতে হবে, একটু উন্নত করতে হবে। আর এই উন্নত করার জন্য আপনাকে প্রচুর টাইম দিতে হবে। দিনে না হলেও ভালো মতো যদি আপনি ভালো লেভেলে যাইতে চান, তাহলে 16 থেকে 18 ঘন্টা দিতে হবে। আমরা করি যে একটা ভালো ডেভেলপার হতে গেলে একটু মানে আপনার ভালো মেধার সাথে সাথে পরিশ্রমের সাথে সাথে একটু পাগলামি লাগে জীবনে। একটু পাগলামি না থাকলে আপনি আসলে ওই লেভেলে যে মানে আছে না যে আমরা বলি যে চিজ একটা এর যে কোনো কিছু পসিবল, মানে ভিতর থেকে একটা এক্সপ্রেশন আসে না, ওই এক্সপ্রেশন যদি আপনি সবার কাছে পাইতে চান, তাহলে ওই যে একটু পাগলামি আপনার দিতে হবে। আপনি ঠিক আছে 7-8 ঘন্টা করে সবকিছু অ্যাচিভ করতে পারবেন, বাট ওই লেভেলে পাগলামি যখন দেখাবেন তখন দেখতে পারবেন যে সবকিছুই অ্যাচিভেবল হয়ে গেছে। তো এটার জন্য আপনাকে এনাফ টাইম দিতে হবে, এফোর্ট দিতে হবে। জাম্পিং জ্যাক করলেই হবে না। অনেকে ভাবে যে আমি আচ্ছা এটা না পারলাম, লারাভেলে গিয়ে অনেক ভালো কাজ করবো, কিন্তু সে লারাভেলে গিয়েও বাজে কাজ করে। সে এপিআই বানাইছে, পোস্টার গেট এপিআই বানাইছে, পরে হচ্ছে দেখা যায় যে সে যে একটা ভালো এপিআই অপটিমাইজ এপিআই বানাবে ওটা বানাইতে পারে না, সে বেঞ্চমার্কিং করে না এপিআই। একটা এপিআই দেখা যায় যে একটু যদি প্রেসার পড়ে সার্ভার ডাউন হয়ে যায়, তার জন্য পুরো সিস্টেম ডাউন হয়ে যায়। আরেকজন দেখবেন যে আপনার বড় ভাই, যে অনেকদিন যাবত কাজ করতেছে, এক্সপিরিয়েন্স, এভাবে চিন্তা করতে পারে অপটিমাইজ ওয়েতে, সে একটা এপিআই বানাইছে,
সে অলরেডি দেখবেন যে 2000 রিকোয়েস্ট পার সেকেন্ডে সে হ্যান্ডেল করতেছে। ওদিক দিয়ে আপনি দেখবেন যে মানে 20টা 30টা করে আপনার সার্ভার পুরো ডাউন করে ফেলছেন, রিসোর্স খেয়ে ফেলছেন, পরের দিনে ঘাড় ধাক্কা দিয়ে আপনাকে বের করে দিবে। তো আপনি ভালো কোম্পানি হইলে খালি বলবে যে ভাই তুমি যাও, তোমার এদের আর দরকার নাই। ওকে, ভালো কোম্পানিতে যেমন আপনি স্যালারি এক্সপেকটেশনও বেশি রাখবেন, আপনার থেকেও এক্সপেকটেশন বেশি রাখবে। ইভেন আপনার কাছে এই বছর যা চাইছে তার মানে এই না আগামী বছরও তাই থাকবে। আপনার তার থেকে বেশি যেমন স্যালারি বাড়াবে, ঠিক ঠিক সেম ভাবে আপনার কাছে এক্সপেকটেশনও বেড়ে যাবে যে আপনি হচ্ছে এবছর আরো বেটার কিছু পারফরমেন্স করবেন। তখন আপনার কাছে বলবে না যে আচ্ছা তুমি এতটুকু থাকলে হবে, তখন আপনার হয়তো দায়িত্ব বাড়িয়ে দিবে, আপনার পজিশন বাড়িয়ে দিবে, টাকাটাও বাড়িয়ে দিবে। তো আপনার কাছ থেকে ওই যে তারা জেনে নেবে, যে তারা ভেবে নেবে আপনি এই 1 বছর অনেক পড়াশোনা করছেন, পড়াশোনা করে আরো নিজের এক ধাপ আগিয়ে নিছেন। ওটা তারা মনে মনে ভাইবে নিছে, অটোমেটিক্যালি ভেবে নিছে, আপনি কিছু বলেন বা না বলেন। বাট ওইরকম যদি পারফর্ম না করতে পারেন তাহলে ওই যে সেম আগের মতোই থাকবে। অনেকে দেখা যায় আমি একটু কথা বলে নেই, এগুলো একটু ক্লিয়ার থাকা উচিত, আপনার যেহেতু ডেভেলপারই হবেন, তাই না? আপনারা তো আর ঘাস কাটবেন না, সবাই তো ডেভেলপারই হবেন, তো এগুলা জানা দরকার। এগুলা এগুলা সত্য কথা, অনেক তিতা বাট সত্য, যে অনেকে ডেভেলপার হইতে আসে, হওয়ার পরে সে শুরু করে 10,000 15,000 8,000 সামথিং দিয়ে। শুরুটা আপনার যত নিম্নই হোক, ইট ডাজেন্ট ম্যাটার, বাট আপনি যদি একটা টাইম পর গিয়ে এনাফ পরিমাণ ক্যাপিটাল রেইজ করতে না পারেন আপনার জব থেকে, আপনি প্রতি মাসে একটা ভালো অ্যামাউন্ট না আসতে পারে, তাহলে আপনার জব থেকে তখন আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। তো এই ভালো অ্যামাউন্টটা আনার জন্য আপনাকে ভালো এফোর্ট দিতে হবে, আপনার ভালো বেসিক্স জানতে হবে, আপনার যে ল্যাকেজ গুলো আছে এগুলো রেগুলারলি কভার আপ করতে হবে। এখন আমার আমি অলরেডি হয়তো আপনাদের এটা মেনশন করছি যে আমি অনেকের সাথে কথা বলছি, তারা মাল্টিপল ফ্রেমওয়ার্ক শিখে, টেকনোলজি শিখে ফর সেক অফ রেজ দ্য স্যালারি। ওকে, তারা শুধু স্যালারি রেজ করার জন্য মাল্টিপল প্ল্যাটফর্ম শিখে। তারা ভাবে যে মাল্টিপল প্ল্যাটফর্ম শিখে তার স্যালারি আরেকটু বেড়ে যাবে, বাট এটা ভালো কোম্পানিতে হয় না। ভালো কোম্পানিতে কখনোই আপনার কাছে মাল্টিপল স্ট্যাক সহজেই এক্সপেক্ট করে না। সিনিয়র লেভেলে মনে করেন যে আর্কিটেক্ট হওয়ার 2-3 আগের লেভেল পর্যন্ত আপনার কাছে এক্সপেক্ট করে না, বাট ওই 2-3 লেভেলের মধ্যে থেকে শুরু করে যে আচ্ছা আপনি এখন মাল্টিপল ডাইভার্সিভ রেসপন্সিবিলিটি নেবেন, ম্যানেজমেন্টের কিছু নেবেন, আপনি ব্যাকএন্ডের কিছু মাইক্রো সার্ভিসে হ্যান্ডেল করবেন, এগুলোকে মনিটর করবেন, কিভাবে কস্ট অপটিমাইজ করা যায় এগুলো দেখবেন। আনটিল দেন আপনাকে একটা প্ল্যাটফর্মে সবচেয়ে বেস্ট পারফরমেন্স দিতে বলে। এখন আপনি বেস্ট পারফরমেন্স দিতে পারেন না, আপনি 5-6টা ফ্রেমওয়ার্ক জানেন, বিস্কুটের প্রত্যেকটা এক প্যাকেট বিস্কুট দিচ্ছে আপনাকে, প্রত্যেকটা একটু একটু করে কামড় মেরে রেখে দিচ্ছেন, তো বাকি সবগুলো বিস্কুটই তো আপনি ওয়েস্ট করছেন, কোনটাই ঠিক মতো খান নাই। হ্যালো, হ্যালো। হ্যালো, ডিসকানেক্ট হয়ে গেছে। মেবি কল আসছে ভাইয়া। একটু ওয়েট, আমি আসলে মোবাইল নেটওয়ার্কটা চেঞ্জ করতে মনে নাই, একটু ওয়েট কর, হ্যাঁ আমি একটু চেঞ্জ করে নেই, ওয়েট। আচ্ছা, যেটা বলতেছিলাম, সবাই সবাই শুনতে পাচ্ছেন? জি, আচ্ছা, শুনতে পাচ্ছি। ওকে, যেটা বলতেছিলাম যে আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই চায় হচ্ছে টি শেপ এমপ্লয়ি। টি শেপ এমপ্লয়ি বুঝেন? টি শেপ এমপ্লয়ি হচ্ছে, আমি একটু স্ক্রিন শেয়ার দিই আহ, জিনিসটা ভাবছো যে সবাই দেখতে পারতেছেন। ওকে, এটা হচ্ছে একটা বার, রাইট? আমরা টি কিভাবে লিখি, ইংরেজি টি লিখেছে এরকম করে না, টি। তো আমাদের এখানে এটা মনে করেন বেস লাইন, এটা হচ্ছে কোম্পানির বেস, যেটা আপনি দ্বারা করে আপনার স্যালারি দেয়, ই দেয়, সবকিছু দেয়। তো এটা হচ্ছে তাদের বেস। তো আপনার কাছে একটার মধ্যে এরকম টি এর একটার মধ্যে অনেক ডিপ নলেজ থাকতে হবে। ওকে, একটার মধ্যে অনেক ডিপ নলেজ থাকতে হবে, এক্সপেক্ট করে যে এইটার মধ্যে আপনি বেস্ট। এইটার মধ্যে যে আপনি নিজেরটার মধ্যে যে বেস্ট না হইতে পারেন, তাহলে কিন্তু লাভ নাই। ওকে, তার মানে হচ্ছে একটার মধ্যে আমাকে কি হইতে হবে, বেস্ট হইতে হবে। তো এটার মধ্যে এটা আমার নিজের প্ল্যাটফর্ম, মনে করেন আপনি মোবাইল ডেভেলপার, আপনি ফ্লাটারে বেস্ট পারফর্ম করতেছেন, বেস্ট একবার উড়িয়ে ফেলছেন, আপনি আপনার কোম্পানিকে
সবকিছুই খুব ভালো মতো দিচ্ছেন, তার আপনার আপনার রেপুটেশন খুবই ভালো। দেন এইটার উপরে বেস করে সে কি চায়, আপনি আরেকটু ডাইভার্সিভ নলেজ নেন। এইটা হচ্ছে মনে করেন যে আপনি ব্যাক এন্ড শিখলেন, একটু একটু ম্যানেজমেন্টের জ্ঞান থাকলো, একটু মানে প্রোডাক্টের সম্পর্কে আইডিয়া থাকলো, ভালো ভালো আইডিয়া থাকলো, আপনি একটু নলেজ শেয়ারিং করতে পারেন, কমিউনিকেশন স্কিল ভালো, এরকম করে এক একটা স্ট্যাক দাঁড়ায়। তো এইটা যেটা আছে এই উপরে টি এর যে উপরে বারটা, এটা হচ্ছে ডাইভার্সিভ নলেজ। এই নলেজটাও আপনার থাকা দরকার, কারণ আপনার প্ল্যাটফর্ম দিয়ে পুরো সিস্টেম দ্বারা হয়নি, আরো অনেক প্ল্যাটফর্ম মিলে একটা প্রোডাক্ট তৈরি হয়। একটা প্রোডাক্টের অনেক পার্ট থাকে, এই পার্টের সবগুলা নলেজ যদি আপনার থাকে, তখন আপনি একটা টি শেপ এমপ্লয়। আর একটা টি শেপ এমপ্লয়ের দাম অনেক বেশি, অনেক বেশি বলতে হিউজ। এইটার জন্যই কোম্পানি হচ্ছে ঘুরে, যে আচ্ছা আমি এরকম টি শেপ এমপ্লয়ি চাই, যার একটা ডেপথ নলেজ আছে, পাশাপাশি ডাইভার্সিভ নলেজ গুলো আছে প্লাস পয়েন্ট হিসাবে। তো এখন আপনি ভাবলেন যে এইটা টি শেপের হচ্ছে টি এর যে বার আছে নিচের বার, এইটা হচ্ছে আপনার নাই, একেবারেই নাই। আপনি কি করলেন, আপনি এই যে উপরের বার গুলা নিয়ে খুব মাতামাতি করলেন, তাহলে কি কোনো লাভ আছে? লাভ নাই। ইউ আর গুড ফর নাথিং। ওকে, আপনার দরকার নাই ভাই, আপনি যান, সবকিছু নিয়ে বিদায় হন। ওকে, তো আপনাকে এই যে ফ্লাটার আছে, এই ফ্লাটারটা খুব ভালো মতো শিখতে হবে। আপনি ওই আমতা আমতা করে শিখা, মানে চোখে ভাষা ভাষা করে শিখা দেখা একটা ভিউ বানিয়ে চলে গেলেন, একটা ইউআই বানিয়ে চলে গেলেন, ওইসব মানে ডেভেলপার হয়ে 2 টাকারও দাম নাই। আপনাকে ওই যে 7-8 হাজার টাকার মানে জবে জয়েন করবেন, বড় জব 15-20 হাজার, 25 হাজার টাকা বড় জোর 3-4 বছরে আপনার ইনক্রিমেন্ট হবে, তখন আপনি ডিপ্রেস হয়ে যাবেন। ডিপ্রেস হওয়ার পরে আপনি কি করবেন, আরেকটা কোর্সে জয়েন দেবেন, যে আচ্ছা লারাভেল একটা কোর্স বের হয়েছে যেটা শিখলে আমি 30 হাজার টাকা পার করতে পারবো। তো আপনি ইনিশিয়ালি জয়েন দেন, 5 হাজার টাকা দিয়ে জয়েন দেন, দ্যাটস ওকে। বাট আগামী 2 বছর পরে যেন আপনার 50,000 পার হয়ে যায়, এটা টার্গেট রাখেন। কারণ মানুষের লাইফ এখন খুব শর্ট হয়ে গেছে, শর্ট টাইমে আপনাকে অনেক কিছু করতে হবে, টাকা কামাইতে হবে, এনজয় করতে হবে, বিয়ে শাদী করতে হবে, আপনার উপর ডিপেন্ডেন্সি ক্রিয়েট হবে। তো সেগুলো সবকিছু মেনটেন করতে হবে, এগুলো চিন্তা করেই আগান। এটা শুধু আহ, মানে যে আপনার ডেডিকেশন থাকবে তা না, ডেডিকেশনের পিছনে আবার টাকারও একটা বড় একটা অবদান আছে, এটা মনে রাখবেন সবসময়। আচ্ছা, তো আজকে আমাদের টপিক আজকেও খুব ছোট। আজকে আমরা শিখবো হচ্ছে আরেকটা পার্ট, সেটা হচ্ছে ট্রাই ক্যাচ। তো আমরা ট্রাই ক্যাচ, বাট এটাকে বলি আমরা এক্সেপশন হ্যান্ডেলিং। এক্সেপশন হ্যান্ডেলিং, এটা আসলে এক্সেপশন হ্যান্ডেলিংটা সম্পর্কে আসলে সবার আসলে রিয়েল লাইফেও ধারণা থাকা উচিত। ওকে, কাইন্ডলি সবাই একটু মিউট করেন, সবাই একটু খেয়াল রাখবেন। ওকে, আসলে এক্সেপশন হ্যান্ডেলিং জিনিসটা কি, এটা সম্পর্কে আগে আমরা আইডিয়া নিই। আচ্ছা, আর বাকি মানে যদি অন্যান্য টপিক বাদে অন্য অন্য কারো কোনো কোশ্চেন থাকে, কাইন্ডলি ক্লাসের লাস্টে জিজ্ঞেস করুন, হ্যাঁ, ক্লাসের মাঝখানে না। ওকে, থ্যাংক ইউ। সো আমি যেটা বলতেছিলাম যে এক্সেপশন হ্যান্ডেলিং, হোয়াট ইজ এক্সেপশন, আর এটাকে কিভাবে হ্যান্ডেল করব, এটা সরি নিয়ে হচ্ছে স্যার, আজকে। স্যার একটু ফন্টের সাইজটা বাড়ানো যাবে? ফন্ট যখন লিখবো তখন বাড়িয়ে দেবো, ডোন্ট ওয়ারি। ওকে, থ্যাংক ইউ। এইসব জিনিসের জন্য আপনারা চ্যাট বক্স গুলো ইউজ করবেন। আচ্ছা, তো আমি যেটা বলতেছিলাম এক্সেপশন হ্যান্ডেলিং। তো এক্সেপশন জিনিসটা কি, মানে আনএক্সপেক্টেড ঘটনাগুলা, রাইট? যে এক্সেপশনাল কোনো কিছু, যে আমরা যেটা এক্সপেক্ট করতেছিলাম না, এটা এটা আমাদের এক্সপেকটেশন ছিল না, বাট আনএক্সপেক্টেড ভাবে সেই জিনিসটা আমাদের ঘটে গেছে। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, অ্যাজ ইউজুয়াল রাস্তা দিয়ে আপনি সব দিন খুব নর্মাল ভাবেই হাঁটেন, বাট হঠাৎ করে একদিন আনএক্সপেক্টেড ভাবে ম্যানহোলের ঢাকনাটা খোলা, রাইট? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, আপনার মেন হোলের ঢাকনাটা খোলা। এখন কি আপনি ওই মেন হোলের ঢাকনাটা যে খোলা, এটাতে আপনি অলরেডি অ্যালাইন আছেন, আপনি অলরেডি দেখছেন, বা হয়তো অলরেডি আপনার মাথায় সেট করা আছে, কারণ ছোটবেলা থেকেই দেখতেছেন এই মেন হোলের যে দরজা আছে মাঝে মাঝে চুরি হয়ে যায়। এখন আপনি কি যে ওইখানে পাড়া মেরে দেখবেন যে আচ্ছা দেখি অন্ধকারের মধ্যে লাফ দিয়ে, অন্ধকারের মধ্যে একটু ব্ল্যাক বক্স টাইপের জিনিস, যে আমি একটু লাফ দিয়ে দেখি খোলা আছে কিনা, খোলা থাকলে তো আপনি নিচে যেয়ে ভিতরে পড়বেন, তাই না, ড্রেনের মাঝখানে যে পড়বেন। তো ওই কাজ তো আপনি জীবনেও করবেন না, কারণ এটা একটা আনএক্সপেক্টেড জিনিস, আমি জানি না কি হবে, যে কোনো সময় এটা চুরি হয়ে যাইতে পারে। তো আমার এটার কোনো গ্যারান্টি নাই, আমি জাস্ট থ্রো করছি, আমি নিজেকে থ্রো করছি, ওখানে যে কোনো কিছু হইতে পারে। তো এইটা হচ্ছে আনএক্সপেক্টেড একটা জিনিস।
আনএক্সপেক্টেড একটা জিনিস, এক্সপেক্ট মানে এক্সেপশন একটা কিছু ঘটে গেছে। তো এই এক্সেপশন গুলা যাওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য আমরা কি করি, নিজের মধ্যে নিজেকে এক্সেপশন হ্যান্ডেলার বানিয়ে দিছি। যে আচ্ছা শোনো, এই রাস্তায় যখন রাত করে যাবা, ম্যানহোলের ঢাকনা খোলা থাকতে পারে, তো কি করতে হবে, একটু সাইড দিয়ে যেতে হবে, বা এটাকে নিজেকে এমন ভাবে হ্যান্ডেল করতে হবে, এটা কোনোভাবে হ্যান্ডেল করতে হবে। কিভাবে হ্যান্ডেল করতে হবে, টর্চ লাইট দিয়ে দেখে যাইতে হবে, রাইট? যে হ্যান্ডেল করে গেলাম, টর্চ লাইট একটা ভাবে হ্যান্ডেল করলাম। ইভেন হতে পারে যে আমি কিনার দিয়ে যাবো, রাস্তা কিনার দিয়ে যাবো, যেদিক দিয়ে ম্যানহোল নাই ওদিক দিয়ে আমি যাব, যাতে আমি পড়ার সম্ভাবনাই না থাকে। বিভিন্ন ধরনের ওয়ে থাকতে পারে। তো আমাদের বাস্তব জীবনে যেমন এক্সেপশন ঘটতে পারে, এক্সেপশন কোনো ইনসিডেন্ট ঘটতে পারে, আমাদের কোডের মধ্যেও এমন সব সিনারিও থাকতে পারে যেখানে আসলে আমরা জানি না যে এই কাজটা সে আদৌ ফুলফিল করতে পারবে কিনা, কারণ এখানে কোনো ডিপেন্ডেন্সি আছে। যে ডিপেন্ডেন্সির মধ্যে আমরা ডিপেন্ডেন্ট থাকি, ওই ডিপেন্ডেন্ট জিনিসটা যে কোনো সময় কি করতে পারে আমাদের সাথে, ওই যে আহ আছে না যে কথা দিয়ে কথা না রাখার মতো, ওইরকম জিনিস করতে পারে সে। সে আমাকে যেটা বলছে যে আমি ঠিক মতো কাজ করব, বাট এই জিনিসটা ঠিক মতো কাজ নাও করতে পারে। তো এইসব সিনারিও গুলো আপনারা বেশিরভাগ দেখতে পারবেন যখন কোনো সার্ভারের উপরে ডিপেন্ডেন্সি থাকবে। ধরেন আপনি হচ্ছে এক্সপেক্ট করতেছেন আপনি ফেসবুকের সার্ভার থেকে প্রতিনিয়তই ডাটা নিয়ে আসবেন, আপনি ফেসবুকে ঢুকছেন, ঢুকে হচ্ছে ডাটা নিয়ে আসবেন, কিন্তু আনএক্সপেক্টেড ভাবে ফেসবুক সেদিন ডাউন, ফেসবুক সেদিন ডাউন হয়ে গেছে। এটা ভাবেন কেমন না, যে ফেসবুক ডাউন, এটা কি আপনি ভাবতে পারেন? অস্বাভাবিক একটা ব্যাপার যে এত বড় কোম্পানি, এতগুলো সার্ভার, বাট আনএক্সপেক্টেড কিছু ঘটতেই পারে। তো এই যে ফেসবুক যে ডাউন হয়ে গেছে, তখন কি করতে হবে? তখন তো আপনি কিছু করার নাই, আপনি কি করছেন, আপনি রিকোয়েস্ট করছেন ডাটার জন্য যে আচ্ছা ভাই আমার নিউজ ফিডের যে ডাটাটা আছে এই ডাটাটা দাও। সে কি করছে, সে ওই পাশ থেকে তো দিতে পারতেছে না, কারণ সে প্রমিস করছিল সে ঠিকই দিবে, কিন্তু আনএক্সপেক্টেড ভাবে তাকে কেউ হ্যাক করে ফেলছে, তাই যে কোনো কিছু করে ফেলতে দিতে পারে, সে কোনোভাবে হার্ম হয়ে গেছে। তো এখন সে এক্সপেক্টেড যে জিনিসটা আছে সে কি করেছে, না করেছে, যে আমার একটা ইনসিডেন্ট ঘটছে যার ফলে আমি এখন দিতে পারতেছি না। তো এই যে আনএক্সপেক্টেড, এখন একটা সে রিকোয়েস্ট নিয়ে আসলো, সে একটা রিকোয়েস্ট নিয়ে আসলো, বললো যে ব্যাড রিকোয়েস্ট হয়েছে, তার তো সার্ভার ডাউন হয়ে গেছে। বাট আমি তো এখানে বসে আছি যে না আমি ডাটা পাবোই পাবো, আমার একবারে ধইরাই নিছি যে ডাটা পাবো। এই যে ডাটা পাওয়ার যে একটা সম্ভাবনা আমি একবারে এনশিওর করে নিচ্ছি, মাস্ট, এই মাস্ট জিনিসটা তো নাও হইতে পারে। তো এইসব সিনারিওতে আমরা কি করি, আমরা এটাকে হ্যান্ডেল করে দিই যে আমরা জানি এই জিনিসটা সবসময় পাবো, বাট কোনোদিন যদি না পাই তাহলে কি করব, স্ক্রিনে দেখাবে সামথিং ওয়েন্ট রং। আমরা যে মাঝে মাঝে দেখি না যে সামথিং ওয়েন্ট রং, 404 বা ব্রাউজারে দেখতে পারি যে 501 বা 500, সামথিং ওয়েন্ট রং, আওয়ার সার্ভার হ্যাজ বিন ডাউন, এরকম কিছু দেখতে পারি। তো এইগুলা হচ্ছে এক্সপেক্ট মানে এক্সেপশন হ্যান্ডেল করেছে যে আচ্ছা আমার প্রোগ্রাম পুরোটা ক্র্যাশ করবে না, বাট তাকে একটা গুড মেসেজ দেখাবে যে আচ্ছা আমার তো এরকম প্রবলেম হয়ে গেছে, তুমি যা এক্সপেক্ট করতেছিলা তা তো আমি তোমাকে ফুলফিল করতে পারতেছি না। তো এইসব জিনিসগুলোকে আমরা বলি এক্সেপশন সিনারিও। এই এক্সেপশন সিনারিও গুলো হ্যান্ডেল করা খুবই জরুরি। তো একটা ভালো সফটওয়্যারের ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে সে যে কোনো পরিবেশে, ওই যে বলি না অনুকূল পরিবেশে বাইচে থাকার যে একটা স্কিল থাকে, আমাদের সফটওয়্যারেরও এরকম একটা স্কিল রাখা দরকার। যে স্কিলটা হচ্ছে এই সব অনুকূল পরিবেশে, মানে এই যে এইসব মানে এক্সেপশনের পরেও যেন সে টিকে থাকতে পারে, সে বাইচে থাকতে পারে। ঠিক আছে, এইসব মানে ইরোর টিরোর যাই আসুক না কেন, এইসব ইরোর টিরোর সে মানে এগুলাকে হ্যান্ডেল করে নিজে বেঁচে থাকবে। সো এগুলাকে বলি আমরা ফল্ট টলারেন্ট অ্যাপ্লিকেশন। যখন কোনো একটা অ্যাপ্লিকেশন ভালো বলে তাকে আমরা ডিক্লেয়ার করি, তার মধ্যে অবশ্যই ফল্ট টলারেন্ট ক্যাপাবিলিটি থাকতে হবে। যদি সে ক্যাপাবিলিটিটা রাখতে পারে তার মানে একটা সে বেস্ট সফটওয়্যার মধ্যে তাকে ধরা যায়। কারণ সেটার মধ্যে যে কোনো কিছুই ঘটতে পারে, নেটওয়ার্কের উপরে ডিপেন্ডেন্সি থাকতে পারে, বা কারো উপরেই ডিপেন্ডেন্সি থাকতে পারে। ওইসব ডিপেন্ডেন্সি যদি কোনোদিন ফুলফিল নাও হয়, তারপরে যেন ওই সফটওয়্যারটা মানে দাঁড়িয়ে থাকতে পারে, সে যেন বাইচে থাকে, ক্র্যাশ না করে। মাঝে মাঝে দেখি না যে দিস অ্যাপ হ্যাজ বিন ক্র্যাশড, এরকম কোনো কিছু যেন না হয়। সো এইসব জিনিসগুলোকে আমাদের হ্যান্ডেল করে দিতে হবে। তো এই যে হ্যান্ডেল করে যে দিলাম, এটাকেই বলবো আমরা এক্সেপশন হ্যান্ডেলিং। জিনিসটা খুবই খুবই ইজি, খুবই ইজি, খুবই ছোট জিনিস। আমরা জাস্ট এর জন্য দুইটা কিওয়ার্ড মনে রাখবো, ট্রাই আর ক্যাচ। ক্যাচ, যে কোনো কিছু ট্রাই করব, আমরা বাংলা ভাষায় করি, আগে অনুবাদ করি, কোনো কিছু ট্রাই করব, ট্রাই করে যদি আমি বাড়ি খাই বা ধাক্কা খাই পড়ে যাই, তার আমি ধরবো, ধরবো।
কাকে ধরবো? যে কেন পড়লাম আমি বা পইরা গেছি, আমি এখন কি করব? তাকে ধরবো। তাকে বলি আমরা ক্যাচ, তাই না? আমরা একটা ট্রাই করলাম, কাউরে মনে করেন যে আউট করার ট্রাই করতেছি, রাইট? আমি তাকে বল করলাম, তো বল করার পর সে কি করছে? সে বাড়ি মারছে জোরে একটা, তো এই যে উঠতে 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 আসছে, সেটাকে আমরা ক্যাচ করতেছি। ক্যাচ করে ধরে বললাম যে না, ঠিক আছে, আউট তো হয় না, বা হোয়াট এভার ইট ইজ। তো এরকম টাইপের ট্রাই করব, ক্যাচ করব। তো আরেকটা কিওয়ার্ড আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে থ্রো। ওকে, তো এটা থ্রোস করে, মানে ঢিল মারে। এক মিনিট, আমাকে একটু টাইম দেন, এক মিনিট। ওকে, সরি, সরি ফর দ্যাট। তো চলেন আমরা কোড লেখা শুরু করি। ওকে, হ্যাঁ, তো এই তিনটা কিওয়ার্ড মনে রাখলেই আপনার সব কাজই হয়ে যাবে, আর আর কোনো কিছুই আপনার করতে হবে না। এই তিনটা কিওয়ার্ড দিয়ে আমরা সবকিছু করব। সো একটা হচ্ছে এটা, আমরা একটু রিয়েল কিওয়ার্ড গুলা লিখি, এটা রিয়েল কিওয়ার্ড না, এটা হচ্ছে ট্রাই, এটা ক্যাচ, আর একটা হচ্ছে থ্রো। তো আপনারা কনসেপ্ট গুলো এগুলো শেখা ট্রাই করেন, যে কোনো ল্যাঙ্গুয়েজেই সেম। তো এই যে কেউ বলতেছে কটলিন, কেউ বলতেছে জাভা, কেউ সুইফটে কাজ করে, সবাই আমরা এগুলাই কাজ করি, যে সিনট্যাক্সটা আলাদা। ওকে, আপনারা কনসেপ্ট বোঝার ট্রাই করেন। আচ্ছা, সো এক্সেপশন হ্যান্ডেল করবো, তো আগে এক্সেপশন সিনারিও তো হইতে হবে। আমরা যা কোড করতেছি সব তো স্ট্রেট ফরওয়ার্ড, আনএক্সপেক্টেড কিছু ঘটার কোনো ওয়ে নেই। তো আমরা ম্যানুয়ালি একটা একটা কোড লিখবো, একটা ফাংশন লিখবো, যেখান থেকে ম্যানুয়ালি ইচ্ছাকৃতভাবে আমরা একটা ইরর থ্রো করব। ওই কোডটা সবসময় ভালো রেজাল্টই দেওয়ার কথা, বাট কোনো এক সময় উল্টাপাল্টা বিহেভও করতে পারে, তো আমরা নিজেরাই উল্টাপাল্টা বিহেভ বানাবো। কি দিয়ে? থ্রো দিয়ে। ওকে, চলেন আগে আমরা বয়েড মেন দিয়ে একটা মেন ফাংশন বানাই। তো মেন ফাংশন, তো তার আগে আমরা বাইরে আরেকটা ফাংশন বানাই, যে ফাংশনের কাজ হচ্ছে প্রিন্ট, প্রিন্ট হেডলাইন। হেডলাইন সে কি করে? হেডলাইন প্রিন্ট করে। মনে করেন একটা নিউজ পেপারের হেডলাইনটা প্রিন্ট করে। তো নর্মাল প্রতিদিন সে কি করে? নর্মাল প্রতিদিন প্রিন্টিং হেডলাইন, সে প্রতিদিনই প্রিন্ট করে। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে প্রতিদিনের ঘটনা, সে প্রতিদিনই প্রিন্ট করে। তো আমার আরেকটা মেথড বানিয়ে ফেলতে, আরেকটা ফাংশন বানিয়ে ফেলতে, কল প্রিন্টার, সে হচ্ছে প্রিন্টার। তা আমরা কি করলাম, যে প্রিন্টার, প্রিন্টার, এখান থেকে প্রিন্টার ফাংশনটাকে কল দিলাম। সে কি করবে? ধরেন এরকম হচ্ছে আর তিন চারটা ফাংশন আছে, হেডলাইন, তারপর হচ্ছে প্রিন্টার, হচ্ছে কন্টেন্ট, এরকম কিছু আছে, মেন, কন্টেন্ট, এরকম প্রিন্ট করে। তো প্রিন্টার কি করে? প্রিন্টার হচ্ছে প্রথমে হচ্ছে প্রিন্ট হেডলাইন প্রিন্ট করে, প্রিন্ট কন্টেন্ট। তার মানে আমার হচ্ছে একটা নিউজ পেপার যে প্রিন্টার গুলো আছে, ওই প্রিন্টার আছে, প্রিন্টারের মধ্যে দুইটা জিনিস প্রিন্ট করে, একটা হচ্ছে হেডলাইন প্রিন্ট করে, আর একটা হচ্ছে কন্টেন্ট প্রিন্ট করে। মেন কন্টেন্ট থাকে না, যে মাঝখানে যে বডিটুকু থাকে, ওটা হচ্ছে ডিটেলসে প্রিন্ট করে। এটাই তার কাজ। তো আমরা এটাকে রান করি। ওকে, দেখতে পারতেছেন প্রিন্টিং হেডলাইন, প্রিন্টিং মেন কন্টেন্ট, গুড, নর্মাল ভাবে কাজ করতেছে। বাট এটাকে একটু আমরা উল্টাপাল্টা বিহেভ করে, যখন সে হেডলাইন প্রিন্ট করতে আসে, তখন আমরা প্রিন্ট না করে, ধরেন আমি কি করি, ওই যে আমার হেডলাইন আছে, ওই হেডলাইন প্রিন্ট করতে গিয়ে উল্টাপাল্টা বিহেভ করি। তো আমরা যদি চাই যে এখানে একটা আনএক্সপেক্টেড ইরর করাইতে, তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? এভাবে আমরা ডাইরেক্ট প্রিন্ট না করে আমরা থ্রো কিওয়ার্ড ইউজ করতে পারি। তো থ্রো কিওয়ার্ড কি করে? থ্রো করে, কি থ্রো করে? একটা আনএক্সপেক্টেড ইভেন্ট সে থ্রো করতে পারে। তো এগুলাকে বলি আমরা এক্সেপশন।
এক্সেপশন, আমরা কি বলি এক্সেপশন, আমরা বললাম এক্সেপশন হ্যান্ডেলিং করি। আমরা চাইলে নিজেরাও এক্সেপশন ক্রিয়েট করতে পারি, নিজেরাও বানাইতে পারি যে হ্যাঁ অন্যরা কেন বানাবে, নিজেরাও আমরা বানাইতে পারবো যে আচ্ছা এটা হচ্ছে এক একটা এক্সেপশন, এটা হচ্ছে মানে আনএক্সপেক্টেড একটা ইনসিডেন্ট। তো চলেন আমরা একটা এক্সেপশন বানাই, এক্সেপশন নামে একটা ক্লাস আছে, এটা আমরা ইউজ করতে পারি। তো এক্সেপশন দেখেন একটা এইরকম হচ্ছে একটা ক্লাস আছে, যেটা আবার ইমপ্লিমেন্টও করছে ও, এটা ভিতরে একটা মেসেজ দিয়ে দিলেই হয়। আবার এটাকে নিয়ে অনেকেই আবার ইমপ্লিমেন্ট করছে, যেমন হচ্ছে আমাদের অনেক টাইপের এক্সেপশন আছে, যেমন ফরম্যাট ফরম্যাট এক্সেপশন, ঠিক আছে, এরকম অনেক ধরনের এক্সেপশন আছে। আপনি চাইলে নিজেও একটা এক্সেপশন বানাইতে পারেন, একটু পরে আমরা নিজের একটা এক্সেপশন বানাবো, বাট আমরা এটার প্যারেন্ট ক্লাসটা বানাই এক্সেপশন থ্রো করব, রাইট? তো এটার মধ্যে আমি একটা মেসেজ দিয়ে দিতে পারি, তো মেসেজ হিসেবে দিয়ে দিই নট প্রিন্টিং, ওকে, এক্সেপশন থ্রো করে দিলাম। তো আমার এখানে নর্মালি কি করার কথা, নর্মালি হচ্ছে আমার একটা মেইন ফাংশন আছে, মেইন ফাংশন থেকে আমি প্রিন্টারকে কল করছি, প্রিন্টারের ভিতরে হেডলাইন প্রিন্ট করার কথা, কন্টেন্টকে প্রিন্ট করার কথা। আর সে যখন হেডলাইন প্রিন্ট করতে গেছে দেখছে এখানে একটা প্রিন্ট না করে সে থ্রো করতেছে, মানে ঢিল মারতেছে আপনার মুখের দিকে যে নট প্রিন্টিং, আমি প্রিন্টিং করবো না, আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটছে। ওকে, তো দেখি আমি একটু রান করে দেখি। দেখেন সে কি করছে, এবার ইরর থ্রো করছে যে আনহ্যান্ডেল এক্সেপশন নট প্রিন্টিং, মানে আমার এখান থেকে এই প্রিন্ট হেডলাইন যেটা আছে এটার মধ্যে মাঝে মাঝে প্রিন্ট হয়ও, মাঝে মাঝে আনএক্সপেক্টেড কিছু ঘটে যেতে পারে, তখন সে কি করে একটা আনএক্সপেক্টেড জিনিস মুখের উপরে থ্রো করে। তখন আমি কি করছি, আমি তো ধইরেই নিছি যে প্রিন্ট হেডলাইন সবসময় কি করবে, ভালো মতোই কাজ করবে, বাট এটা ভালো মতো কাজ করতেছে না। তো আমি এই আনএক্সপেক্টেড ঘটনাকে ঠিক মতো হ্যান্ডেল করতে পারি নাই। তো আমাকে এখানে লাল বাতি দিয়ে বলতেছে যে হ্যান্ডেল এক্সেপশন, একটা এক্সেপশন আছে যেটা তুমি হ্যান্ডেল করো নাই। তুমি যে প্রিন্ট হেডলাইন যেটা আছে এটার মধ্যে সবসময় ধরেই নিছো যে পজিটিভ একটা জিনিস আসবে, বাট এটা থেকে মাঝে মাঝে পজিটিভ জিনিস নাও আসতে পারে, ইনসিডেন্টও ঘটতে পারে। তো এটাকে যদি আমরা হ্যান্ডেল করে দেই প্রপারলি, তাহলে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, আমরা ট্রাই ক্যাচের মাধ্যমে হ্যান্ডেল করতে পারি। ট্রাই ক্যাচ খুবই খুবই ইজি, ট্রাই লিখবেন দেন একটা ব্লক দিবেন, ব্লক অফ কোড, এটার মধ্যে যে আমাদের এরকম ইনসিডেন্ট ঘটতে পারে এইসব কোডগুলোকে মাঝখানে রাখবেন, রেখে আপনি কি করতে পারেন, আপনি এখানে আমরা কি করতাম ইফিলস এভাবে লিখতাম না, ইফিলস না লিখে এখানে লিখবেন ক্যাচ, ক্যাচ যে ট্রাই করো, কোনটু ট্রাই করো, প্রিন্ট হেডলাইন এটা প্রিন্ট করা ট্রাই করা, যদি না পারো তাহলে ক্যাচ করো, কোনটুকে ক্যাচ করবা, এখানে আপনি একটা ইরোর দিয়ে দিতে পারেন যে আচ্ছা এই এর মধ্যে আমার কি করো, ক্যাচ করো, ক্যাচ করো কোনটাকে মানে এখান থেকে যে ইভেন্টটা বা ইরোরটা এক্সিকিউট হয়েছে, ইরোরটা জেনারেট হয়েছে, ওটাকে এই ভেরিয়েবলের মধ্যে তুমি রাখো, রাখার পরে কি করো, তারপরে তুমি ক্যাচ ব্লকটাকে এক্সিকিউট করো। তা আমি দেখি যে আসলে প্রিন্টের মধ্যে যে সামথিং সামথিং ওয়েন্ট রং, ওকে, ঠিক আছে, এটা আমি প্রিন্ট করে দিলাম। বাট এর আগে আমি দেখি যে একটু আগে কি ঘটছিল। একটু আগে যখন আমি হেডলাইন প্রিন্ট করতে যাচ্ছিলাম, হেডলাইন প্রিন্ট করতে গিয়েছে যখন আনএক্সপেক্টেড কোনো কিছুর ইনসিডেন্টের ফেস করছে, তখন কি হয়েছে, তখন সে এখানে ইরর থ্রো করছে, থ্রো করার সাথে সাথে আমার প্রিন্টিং কার্যক্রম বন্ধ হয়ে গেছে, রাইট? নিচে দিয়ে কোনো কিছু হয়েছে, সে বলছে আনহ্যান্ডেল এক্সেপশন নট প্রিন্টিং, তারপরে এখানে ইরর টিরর দিয়ে সে প্রোগ্রাম থেকে বের হয়ে গেছে। তাহলে কি এটা একটা ফল্ট টলারেন্ট কোড? এটা কি কোনো ফল্ট টলারেন্ট সিস্টেম হয়েছে? হয় নাই। ফল্ট টলারেন্ট সিস্টেম হইলে সে অবশ্যই, যদিও সে হেডলাইন প্রিন্ট করতে পারে নাই, সে অবশ্যই কন্টেন্টটা প্রিন্ট করার ট্রাই করতো, বাট সে ট্রাই করতে পারে নাই, সেইখান থেকে ব্রেক হয়ে গেছে। তো এবার কি করলাম, আমরা এটাকে ট্রাই ক্যাচ দিয়ে ব্লক করে দিলাম, ট্রাই ক্যাচ দিয়ে এটাকে কি করে দিলাম, ব্লক করে দিলাম। ব্লক করাতে কি হয়েছে, আমি ট্রাই করব কোনটুকুকে, এই হেডলাইন প্রিন্ট করাকে, যদি না হয় তখন আমরা ক্যাচের ভিতরে যাব। ক্যাচ কি করে, ওই ইরোরটাকে, যে ইরোরটা এখানে জেনারেট হয়েছে ওটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখে, ওই ভেরিয়েবলটাকে আমরা কি করব, ইউজ করতে পারি এইটার ভিতর থেকে, বা এখানে ইরোর খাইলে তাহলে এই ব্লক অফ কোডটাকে আমরা হচ্ছে এক্সিকিউট করাবো। তো এখানে আমরা শুধু সামথিং ওয়েন্ট রং দেখাইছি, আমরা চাইলে এখান থেকে এরকম স্ট্রিং ইন্টারপোলেশন দিয়ে এটার ভিতরে লিখে দিতে ডট টু স্ট্রিং, যেটা আছে ওটাকে, মানে ইরোর যেটা আছে ওটাকে টু স্ট্রিং আকারে এইখানে দেখাবো, এটাও আমরা দেখাইতে পারি। তো আমি কোডটাকে রান করি, দেখেন সে কি বলতেছে, সামথিং ওয়েন্ট রং এক্সেপশন নট প্রিন্টিং, আমার এখান থেকে যে এক্সেপশনটা থ্রো হয়েছিল ওইটা আমরা দেখতে পারতেছি এইখানে।
আর সাথে কি করছে, সে এইটাকে যদিও কাজ করাইতে পারে নাই, এখানে একটা আনএক্সপেক্টেড কিছু হয়েছে, বাট সে নিচের লাইনে গিয়ে দেখেন প্রিন্ট কন্টেন্ট যেটা আছে, কন্টেন্ট তো সে ঠিকই প্রিন্ট করাতে পারছে, ওইখানে গিয়ে সে তার নিজের কাজটুকু করতে পারছে। তার মানে এই কোডটা শুধু আমরা ইরর এক্সেপশন হ্যান্ডলিং শুধু আনএক্সপেক্টেড ঘটনা থেকে বাঁচার জন্যই করি না, আমরা পুরো প্রোগ্রামটাকে স্ট্যান্ড অ্যালোন দাঁড়িয়ে রাখার জন্য আমরা পুরো মানে যে সব আনএক্সপেক্টেড ইভেন্ট আছে এগুলোকে হ্যান্ডেল করে দেয়। তার মানে এখন ট্রাই করবে এইটুকু যদি এক্সিকিউট করতে পারে করলো, না করতে পারলেও নিচের প্রোগ্রামটুকু ঠিক মতো এক্সিকিউট করতে পারবে, ঠিক মতোই চলবে, কারণ ওগুলোর মধ্যে থেকে কোনো আনএক্সপেক্টেড কিছু আসতেছে না, এক্সেপশন হ্যান্ডেল করতে হচ্ছে না, বা ওটার জন্য ওই কোডটুকু ইম্প্যাক্ট মানে পড়ে নাই ওখানে। তো এই জিনিসটা আপনাদের মানে একটা বেনিফিট দিবে এই ট্রাই ক্যাসের মাধ্যমে, মানে ইভেন্ট হ্যান্ডেলিং এর মাধ্যমে। তো আমরা একটা বেসিক ইভেন্ট হ্যান্ডেল করে দেখলাম ট্রাই ক্যাচের মাধ্যমে। তো চলেন এবার আহ আমরা কি করি, নিজেদের একটা এক্সেপশন বানাই। ওকে, তো নিজেদের একটা এক্সেপশন কিভাবে বানাইতে পারি? তো এক্সেপশন যেটা আছে আমরা অলরেডি অনেক কিছু শিখে ফেলছি। তো এক্সেপশন যে ক্লাসটা আছে, দেখেন এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আবার এটা একটা ইমপ্লিমেন্টেশন আছে। তো ওটা এখান থেকে রিটার্ন করে, রাইট, এটা এখান থেকে রিটার্ন করে। তো চলেন আমরা এরকম এটাকে ইনহেরিট করে, আমরা এটাকে কি করব, ইনহেরিট করে আরেকটা ক্লাস বানাই। তো আমরা একটা ক্লাস বানাই, নাম দেব, কি নাম দেওয়া যায়, যে মাই এক্সেপশন। মাই এক্সেপশন এটা হচ্ছে আমার নিজের বানানো এক্সেপশন। সো আমি দেখি এখান থেকে এটা থ্রো না করে মাই এক্সেপশন এটাকে থ্রো করতেছে, বাট এটা কি কোনো প্রপার এক্সেপশন হয়েছে? এটাকে যদি আমরা মানে এখান থেকেই করি, দেখেন মাই এক্সেপশন আসতেছে, কিন্তু আমাদের প্রপারলি যখন এক্সেপশন হ্যান্ডেলিং করতে যাব তখন আমাদের সবসময় উচিত আমাদের যে প্যারেন্ট এক্সেপশন ক্লাস আছে ওইটাকে কি করা, ওইটাকে ধইরা না, ওইটার থেকে যে ডিফল্ট বিহেভিয়ার গুলো আছে, এক্সেপশনের যে ডিফল্ট কিছু বিহেভিয়ার আছে, ইনভিজিবল আছে, ওগুলা যেন ঠিক মতো পাই। তো এই রিলেশনশিপ করতে পারি আমরা এক্সটেন্ড কিওয়ার্ড দিয়ে। কাকে এক্সটেন্ড করতে চাই আমি? এক্সেপশন। কি বলতেছে, আমি কি বানাম ঠিক লিখছি? ওকে, ঠিকই তো লিখছি। ওয়েট আচ্ছা, আমরা কি ইনহেরিট করবো নাকি ইমপ্লিমেন্ট করবো? আচ্ছা, এখানে আমার কোনো কিছুর মধ্যে প্রবলেম হয়েছে, দাঁড়ান। এক্সকিউজ মি। ওকে, ঠিক আছে, আগে আমরা আগেরটা দেখি, তারপর এটা দেখি। ওকে, ঠিক আছে, ধরেন আমি এখান থেকে এক্সেপশন হ্যান্ডেল করতেছি। তো আমি একটা কাস্টম এক্সেপশন বানাইতে চাই। তো কাস্টম এক্সেপশন বানানোর জন্য সবসময় ফার্স্ট রুল হচ্ছে আমাকে আমাদের যে এক্সেপশন আছে, এক্সেপশন ক্লাসটা একটু আগে যেটা দেখতেছিলাম, ওই ক্লাস থেকে ইনহেরিট করা উচিত। বিকজ অফ আমাদের যে এক্সেপশন ক্লাসটা আছে এটা সবসময় তার মধ্যে কিছু জিনিসপত্র নেয়, যেমন হচ্ছে মেসেজ নেয়, তাই না? তারপর হচ্ছে মেসেজ নেওয়ার পরে তারপরে চাইলে আপনি চাইলে নিজের মতো কিছু এক্সেপশন হ্যান্ডেল করতে পারেন, নিজের মতো কিছু এক্সট্রা বিহেভিয়ার দিতে পারেন, যেহেতু এখানে ইনহেরিটেন্সের রিলেশনশিপ আছে। সরি, তো ইনহেরিটেন্সের রিলেশনশিপ আছে। আমরা যদি এক্সিস্টিং যে আমাদের এক্সেপশন গুলো আছে, আমি চাইলে নিজেও একটা কাস্টম ক্লাস এরকম বানিয়ে নিতে পারি যেখানে কোনো এরকম এক্সেপশনকে আমরা কি করতেছি না, ইনহেরিটেন্স করতেছি না, এরকম বানাইতে পারি। বাট এক্সিস্টিং এক্সেপশন গুলো যদি দেখি তাহলে একটা কমন জিনিস দেখতে পারবেন যে এখানে ইমপ্লিমেন্ট করতেছে এক্সেপশন ক্লাসগুলোকে, ইমপ্লিমেন্ট করে তার যে এক্সিস্টিং বিহেভিয়ারটাকে আছে, বিহেভিয়ারটাকে খুব ভালো মতো সে কি করছে, মডিফাই করে দিছে। তো এই যে এখানে দেখেন আমার কয়েকটা এক্সেপশন বানানো আছে। তো আমি এক কাজ করি, আমি ওইটার মতো করে একটা এক্সেপশন বানাই, তো একটা ক্লাস বানাই, ক্লাস দেই কাস্টম এক্সেপশন। ওকে, এক্সটেন্ড করি, এক্সটেন্ড না আমরা ইমপ্লিমেন্ট করি, কারণ আমাদের মেথডই আছে একটা যেটা হচ্ছে ট্রু স্ট্রিং, হবে এক্সেপশন। ওকে, তো সে কোনো কিছু আমাকে ওভাররাইট করতে বলতেছে না, কারণ এক্সেপশন যে ক্লাসটা আছে এটা একটা অ্যাবস্ট্রাক্ট ইন্টারফেস, যেটা কি করতেছে, একটা ফ্যাক্টরি জেনারেট করে পাঠাইতেছে। দ্যাটস ওয়াই সে আমাকে কোনো কিছু ওভাররাইট করার জন্য ফোর্স করতেছে না। তা আমরা যদি এখানে ওভাররাইট করতে চাই তাহলে করতে পারি হচ্ছে ট্রু স্ট্রিংটাকে।
আমাদের দেখেন এই যে এখানে যখন টু স্ট্রিং করছি এটার মধ্যে যে মেসেজটা ছিল এটাকে দেখাচ্ছিল। তো আমি এক কাজ করি, এটার মধ্যে আমি কিছু নিজের মতো কিছু মেসেজ দিই যে দিস ইজ আওয়ার কাস্টম এক্সেপশন ক্লাস। ওকে, এটা আমরা মেসেজ দিয়ে দিলাম। এবার কি করি, আমি এইখান থেকে এই এক্সেপশন থ্রো না করে আমি কি করব, আমাদের নিজেদের বানানো এক্সেপশন যে ক্লাসটা আছে কাস্টম এক্সেপশন, এই ক্লাসটাকে থ্রো করি। ওকে, তো এবার দেখেন আমি কিন্তু এক্সিকিউট করলে দেখাচ্ছে সামথিং ওয়েন্ট রং, দেন হচ্ছে দিস ইজ আওয়ার কাস্টম এক্সেপশন ক্লাস। আমরা নিজেদের মতো করে একটা এক্সেপশন বানিয়ে নিলাম। তো আপনাদের এরকম অনেক সময় এমন হতে পারে আপনার নিজেদের এক্সেপশন বানাইতে হতে পারে, তখন আপনারা নিজেরা একটা এই যেটাকে ইমপ্লিমেন্ট করবেন কোনটাকে, এক্সেপশন ক্লাসটাকে। এক্সেপশন যে একটা ক্লাসটা আছে এটাকে মানে ইমপ্লিমেন্ট করে আপনি হচ্ছে টু স্ট্রিং কে ওভাররাইট করে দেবেন। আপনি যদি টু স্ট্রিং কে ওভাররাইট না করেন কেউ আপনাকে মারবে না। আপনি যদি রান করেন দেখেন ইনস্ট্যান্স অফ কাস্টম এক্সেপশন, কারণ এখানে আপনি কোনো ট্রু স্ট্রিং এর ভিতরে, টু স্ট্রিংটা অ্যাকচুয়ালি আপনার যে স্ট্রিং এ কনভার্ট করার সময় হেল্প করে, আপনি কোনো মেসেজ দেন নাই, দ্যাটস ওয়াই এখানে দেখাচ্ছে ইনস্ট্যান্স অফ কাস্টম এক্সেপশন। বাট আপনি যখন মেসেজটা পাস করেছেন দিস ইজ আওয়ার কাস্টম এক্সেপশন ক্লাস। ওকে, তো এভাবে আপনি নিজেরাও চাইলে একটা এক্সেপশন বানিয়ে ওটা থ্রো করতে পারেন। ওকে, এটা গেল একটা এক্সেপশন নিজেদের বানানোর ক্ষেত্রে। এবার আপনি চাচ্ছেন টাইপ ভেরিয়েন্ট করে করে এক্সেপশন দেখতে, যে এই টাইপের জন্য আমি এই কাজ করব, ওই টাইপের জন্য এই কাজ করব, মানে ইফিলস এর মতো আপনি একটা আর্ট নিয়ে আসতে চাইতেছেন। তা আপনি চাচ্ছেন যে এক এক সময় এক এক ধরনের এক্সেপশন থ্রো করে। তা আমি এই সিনারিওটা দেখলাম যে আমার প্রিন্ট হেডলাইন, তো এমন হইতে পারে যে কাস্টম এক্সেপশন আছে, তারপরে এমন হইতে পারে যে কি হইতে পারে, মেশিন মেশিন এক্সেপশন, যে আমার যে প্রিন্টার মেশিনটা আছে ওটার মধ্যে কোনো এক্সেপশন হয়েছে, দিস ইজ আওয়ার প্রিন্টার এক্সেপশন। ওকে, তো আপনি চান যে এক এক সময় এক এক ধরনের কোনো কিছু থ্রো করাইতে। ওকে, তো আমরা একটা প্রিন্ট মেশিং এক্সেপশন এটাকে থ্রো করে দিলাম। ওকে, থ্রো করেছে প্রিন্টিং মেইন কন্টেন্ট, দিস ইজ আওয়ার প্রিন্টার এক্সেপশন। তা আপনি এখান থেকে চাচ্ছেন যে সব সময়, আমি চাচ্ছি না যে সব সময় খালি এই ক্যাচে ভিতরে সামথিং ওয়েন্ট রং দেখাক। যখন মেশিন এক্সেপশন দেখাবে তখন আমি বলবো যে প্লিজ ফিক্স দ্য মেশিন। আবার যখন হচ্ছে কাস্টম এক্সেপশন দেখাবে তখন আমি অন্য কোনো কিছু করব। তাহলে ওটাকে আমি ভেরিফাই করব কিভাবে, আমি কি ইফ ইলস দিব, ইলসের ভিতরে, ইফের এটার ভিতরে যে ইফ ইফ ই, আমরা ইকুয়াল ইকুয়াল দিয়ে চেক করি না যে টাইপ ভেরিয়েশন, ইকুয়াল ইকুয়াল ধরেন কাস্টম এক্সেপশন এরকম চেক করি না, এরকম চেক করার দরকার নাই। আমরা আরেকটা এরকম অবজেক্ট টাইপ চেক করার জন্য যে আমাদের যেটা আছে এটা কি টাইপ অফ কাস্টম এক্সেপশন কিনা, তার জন্য আরেকটা কিওয়ার্ড আছে ইজ। ওকে, যে ইজ এক্সেপশন কাস্টম এক্সেপশন, তাহলে আমি প্রিন্ট করব যে কাস্টম এক্সেপশন, তারপরে ধরেন উল্টাপাল্টা কিছু, এটা হচ্ছে একটা জিনিস। আবার এলস ইফ দিয়ে আবার চেক করি যে ই ইজ আরেকটা টাইপ কি, মেশিন এক্সেপশন, তাহলে হচ্ছে আমরা প্রিন্ট করব মেশিন এক্সেপশন। এলস আরেকটা কাজ করতে পারি, বাকি থাকে আরেকটা, এটা হচ্ছে লাস্টেরটা। ওকে, তো আমি এবার কোডটা রান করি, দেখেন কি বলতেছে যে আমার এখানে ইরোরটা ক্যাচ করার পরে বলতেছে দিস ইজ এ মেশিন এক্সেপশন, কারণ এটা কি টাইপ অফ মেশিন এক্সেপশন। ওকে, টাইপ ধইরা সে কি করতেছে মেশিন এক্সেপশন দিছে। বাট এই জিনিসটা ইফের ভিতরে, মানে এই যে ক্যাচের ভিতরে এটা লেখাটা কত মানে আনঅর্গানাইজ দেখাচ্ছে না, বারবার ইফিলস এর মতো চেক করতে হচ্ছে। তো এই জিনিসটা আমরা এভাবে না করেও আরো সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি। আমাদের ক্যাচের মধ্যে আরেকটা সিনট্যাক্স আছে, এটা হচ্ছে অন। অন কিভাবে দেখেন, আমি লিখবো যে এইটা তো নর্মালি ট্রাই ক্যাচ আছে, তার উপরে আমি আরেকটা জিনিস দিতে চাই অন কাস্টম এক্সেপশন। যদি কাস্টম এক্সেপশন টাইপের হয় তাহলে আমি একটা জিনিস করব, আর যদি এমন হয় যে অন মেশিন এক্সেপশন তাহলে আমি আরেকটা জিনিস করব। আর যদি কোনোটাই না হয়, যে এইগুলোর মতো না হয়, এগুলো কোনোটাই না হয়, তাহলে আমি ক্যাচের মধ্যে যাব, কাইন্ড অফ ইফ ইলস এর মতো। ইফ
এটা ট্রাই করবে, ট্রাই করার পরে যদি সে একটা ইরর থ্রো করে তাহলে সে প্রথমে চেক করবে এটা কি কাস্টম এক্সেপশন। যদি কাস্টম এক্সেপশন হয় তাহলে এইখানে যাবে, এখানে গিয়ে কি করবে, সে প্রিন্ট করবে কাস্টম কাস্টম। তারপরে যদি সে দেখে যে না এটা কাস্টম এক্সেপশন না, তাহলে কি করবে, সে ম্যাশিং এক্সেপশন কিনা এটা চেক করবে, যেটা একটু আগে আমি ইফ এলস দিয়ে চেক করছে। সে ম্যানুয়ালি চেক করে জাস্ট অন কিওয়ার্ড দিয়ে আমি অবজেক্টের মানে এই যে আমাদের ক্লাসের নামটা লিখে দিছি, সে চেক করবে যে এই ইররটা এই টাইপের কিনা। যদি এই টাইপের হয় তাহলে সে কি প্রিন্ট করবে, যে দিস ইজ ম্যাশিং এক্সেপশন। আমি কিছুই দিচ্ছি না, জাস্ট লিখছি ম্যাশিং। ওকে, তারপরে যদি এই দুইটা কোনোটাই না হয় তখন সে কি করবে, তখন সে এই যে আমাদের আরেকটা এক্সেপশন আছে যেটা হচ্ছে কমন, একদম কমন, যে কোনোটাই না হলে তুমি এখানে আসবা, তখন সে এইটার মধ্যে এসে সেই কাজটুকু করে চলে যাবে, বাকি কাজটুকু করে ফেলবে। তো আমি যে এবার এক্সিকিউট করাই, তাহলে কি বলতেছে, মেশিন এক্সেপশন। তো আমি এটাকে কমেন্ট আউট করে দেই, কমেন্ট আউট করে কাস্টম এক্সেপশন থ্রো করি, তারপর বলতেছে কাস্টম। ওকে, আমি এইটাকেও কমেন্ট আউট করে লাস্টেরটা থ্রো করি, আমাদের যে এক্সেপশন টাইপের। এক্সেপশন কি করতেছে, বলতেছে এক্সেপশন নট প্রিন্টিং। কি করতেছে, এক্সেপশন নট প্রিন্টিং। সে কি করছে, সে প্রথমে চেক করছে এটা কি কাস্টম এক্সেপশন কিনা, বলছে না। তারপর চেক করছে যে ম্যাশিং এক্সেপশন কিনা, এটাও না। তারপরে কি আছে, যে লাস্টে কমনই আছে একটা, তাহলে যেটা কমন আছে ওই কমন জিনিসটাকেই সে কি করে নিছে, ওটাকে নিজের হ্যান্ডেলার হিসাবে ভেবে নিয়ে সে কাজ করানো শুরু করেছে। ঠিক আছে, খুবই সিম্পল জিনিস। ইফিলস এর কনসেপ্টটা কাজে লাগবে, ক্লাসের কনসেপ্টটা কাজে লাগবে। আবার যে কাস্টম কোনো এক্সেপশন বানাইতে চান তাহলে ওই যে ইনহেরিটেন্সের রিলেশনশিপ কাজে লাগে, ইমপ্লিমেন্ট করার বিষয়টা কাজে লাগবে আপনার। ওকে, সবকিছুরই ফ্লেভার পাবেন। ঠিক আছে, কোশ্চেন থাকলে এবার হ্যান্ড রেজ করেন। ওকে, আসিফ ভাই বলেন। জি ভাইয়া, আমার হচ্ছে টু স্ট্রিং যে ইয়েটা, এই জিনিসটা কিভাবে কি হয়েছে, প্লাস হচ্ছে আপনার এই এক্সেপশনটা কিভাবে থ্রো হয়েছে, টু স্ট্রিং জিনিসটা আসলে কি করতে করা হচ্ছে এখানে আমি একটু জানতে চাচ্ছিলাম। টুইস্টিং যেটা আছে এটা কি বোঝাচ্ছে, এটা বলেন, এটা কি কি মানে এই এটা জিনিসটা কি হচ্ছে বুঝতে, স্ট্রিং এ কনভার্ট করে আর কি, বা কি বলে, ফরগেট অ্যাবাউট ইট, এটাকে আপনি কি বলতে পারেন, ফাংশন, মেথড, রাইট? মেথড, ইয়েস মেথড। এটা একটা মেথড যেটার নাম টু স্ট্রিং, এটা রিটার্ন করতেছে একটা স্ট্রিং, রাইট? এটুকু তো বুঝতে পারছেন? জি ভাই, উপরেরটা বুঝি নাই। হুম। উপরেরটা বলতে, টু স্ট্রিং ডট ডট দিয়ে টু স্ট্রিং দিলেন আচ্ছা ওটা উপরে, ওটা আর আমি একটু পরে উপরে ওঠেন। বোঝাচ্ছি, ওটা আমি ও, পরে বোঝাচ্ছি। তো এই যে টু স্ট্রিং আছে, টু স্ট্রিং আমাদের যে কোনো কিছু, যে কোনো অবজেক্টের কোনো কিছু যদি আমরা টু স্ট্রিং দেই মানে হচ্ছে এটা বোঝায় হচ্ছে যে এইটাকে, এটা তো একটা অবজেক্ট, এটাকে টু স্ট্রিং এ করো, টু স্ট্রিং এ কনভার্ট করো, মানে স্ট্রিং এ কনভার্ট করো। তো স্ট্রিং এ অবজেক্টকে স্ট্রিং এ কনভার্ট করা যায়, কনভার্ট করা যায় না। তো এর জন্য আমরা একটা কমন একটা মেথড ইউজ করি, যে কোনো কিছুকে আমরা স্ট্রিং এ কনভার্ট করি উইথ দ্য হেল্প অফ টু স্ট্রিং। তো টু স্ট্রিং এর মধ্যে আমরা একটা চাইলে মেসেজ পাস করে দিতে পারি যে এই যে আমার অবজেক্টটা ক্রিয়েট হবে, এটা এই ক্লাসে যে অবজেক্ট ক্রিয়েট হবে ওটার মধ্যে ডট দিয়ে যখন টু স্ট্রিং লিখবে তখন কি করবে, এই জিনিসটা সে প্রিন্ট করে দেবে বা এই জিনিসটা কাজ করাবে। ওকে, তো এখানে কি করছে, এখানে ই ডট টু স্ট্রিং দেওয়া মানে হচ্ছে ই একটা অবজেক্ট, ওটা টু স্ট্রিং করো মানে স্ট্রিং এ কইরা দেখাও আমাকে। স্ট্রিং এ করতে গেলে কই দেখাবে, দেখাবে হচ্ছে দেখেন এক্সটার্নাল হিসেবে একটা টু স্ট্রিং দিয়ে রাখছে। এর সবাই অবজেক্টের বিহেভিয়ার এটা। তো এইখানে অবজেক্টের বিহেভিয়ার কোনটা, এইটার বিহেভিয়ার ওভাররাইট করছি আমরা, যে টুইস্টিং হইলে তুমি মেসেজে দেখাবা দিস ইজ আওয়ার প্রিন্টার এক্সেপশন। ওকে, আমরা জাস্ট একটা জি ভাই। অবজেক্টকে স্ট্রিং এ কনভার্ট করার জন্য এটা ইউজ করি। আর আপনারা যদি চান ওই অবজেক্টের জন্য স্পেশাল কিছু লেখা দিতে, ওই ক্লাস ডেফিনেশনের মধ্যে টুইস্টিংও লিখে দিতে পারেন। ওকে, আরিফুল রহমান ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। আপনি ক্যাচের মধ্যে যে ই পাস করছেন, হ্যাঁ, ইটা তো মেবি একটা অবজেক্ট বা ই এর যে ইয়াটা, হ্যাঁ এটা, হুম, এটার আসলে ইয়াটা আমি বুঝি নাই যে ইটা কি আসলে, আর এটাই আসলে বুঝি নাই ভাইয়া। আচ্ছা, ক্যাচ করতেছে, কি ক্যাচ করতেছে, কিছু একটা তো ক্যাচ করতেছে, ইরোর ক্যাচ করতেছে, রাইট? জি জি। এখানে যেমন আপনি স্পেসিফিক টাইপ টাইপ দেওয়া আছে, তো এখানে আপনার একটা প্রবলেম হবে। বাট এখানে দেখেন একটা ইরোর, আপনি বলতেছেন যে ক্যাচ করতেছে, কি ক্যাচ করতেছেন, এখানে একটা ইরোর ক্যাচ করতেছেন। তো এখানে একটা আমরা ভেরিয়েবলের মধ্যে যে জিনিসটা ক্যাচ করছেন এটাকে আমরা রেখে দিছি।
তো ও এটা যে আচ্ছা, কোনো টাইপের ই ভেরিয়েবল যে কোনো হইতে পারে, কিছু হইতে পারে তাই তো? যে কোনো হতে পারে। এটা একটা নাম দিছি আমি ভেরিয়েবল, তো আমি ই ওকে ওকে, দিছি। আমি চাইলে অনেকে ইরোর দেয়, বুঝতে পারছি। অনেকে এক্সেপশন দেয়, এক্সেপশন এক্সেপশন এইভাবে দেয়। আপনি চাইলে ইও দিতে পারেন। এটা বুঝতে এখানে কমন, এখানে আপনি দেখতে পাবেন সব জায়গায় মোটামুটি কমন ই দেয়। এটা বুঝতে সুবিধা যায়, ই দেয় ইরোর বুঝাইছি, যদিও ই আচ্ছা, একটা ভ্যালিড সুন্দর নাম না। বুঝতে আচ্ছা, পারছি। Thank you. মাহমু ইবনে জাহান ভাইয়া বলেন। আচ্ছা ভাইয়া, আমরা এখানে তো টুইস্টিং মেথডটা স্পেসিফাই করে দিছি, এই কারণে এই স্ট্রিংটাই প্রিন্ট করবে। আর আমরা যদি হ্যাঁ, টুইস্টিং ভ্যালুটা না দিতাম, তাহলে তো আমাদের অন্য যেই এরর মেসেজ গুলো আছে ওগুলা শো করতো, প্রিন্ট হতো। অন্য ইরোর মেসেজ, অন্য ইরোর মেসেজ না, ওই অবজেক্টের মেসেজ। আমি যেহেতু জি কাস্টম অবজেক্ট ইউজ করছি, এখানে দেখেন এই যে জি এক্সেপশন যখন নিচ্ছেন, এক্সেপশনের মধ্যে মানে ডিফল্ট এখানে দেখেন নিজে থেকে একটা মেসেজ সে ভিতরে নিয়ে নেয়। আপনি চাইলে নাও দিতে পারেন। তো মেসেজটা যদি দেন তাহলে মেসেজটা প্রিন্ট হবে, আর যদি না দেন তাহলে ইনস্ট্যান্স অফ এক্সেপশন এরকম কিছু দিবে। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। ভাইয়া আরেকটা আচ্ছা, ছোট কোশ্চেন ছিল ভাইয়া। সেটা হলো এই এক্সেপশন যে কাস্টম ক্লাসটা করছি ভাই, এটা কি মানে আহ, পুরো একটা প্রজেক্টের ক্ষেত্রে একটা ক্লাস ক্রিয়েট করে তারপর সব জায়গায় ইমপ্লিমেন্ট করা যাবে ভাইয়া, নাকি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এক্সেপশন লেখা লাগবে? আচ্ছা, আমাদের এক একটা প্রজেক্টে এক্সেপশন থাকে প্রায়, লাস্ট প্রজেক্টে 19টা 20টা 16টা 17টা এরকম করে। আমরা আচ্ছা, মানে অনেক ধরনের লেয়ার বানাই, তো ওই লেয়ারের জন্য কমন একটা এক্সেপশন দেয়, যে নেটওয়ার্কিং টাইপের, যেমন সকেট এক্সেপশন আছে, হ্যাঁ হ্যাঁ, এরকম সকেটের অনেক যেটা। অনেক কিছুই আছে। তো আমরা এরকম র্যাপার টাইপের বানাই বা ইরোর হ্যান্ডেলার বানাই, ওগুলোর মধ্যে এগুলোকে হ্যান্ডেল করি। তো আমরা স্পেশাল ভাবে ফেইলার কেস বানাই, ওগুলো এক্সেপশন হিসেবেই করি। তো এখানে আপনার টাইপের উপরে ডিপেন্ড করে যে আপনি কোন ভাবে র্যাপার ক্লাসগুলো বানাচ্ছেন। আপনি চাইলে নিজেও যদি র্যাপার ক্লাস বানিয়ে এগুলো যদি এক্সটার্নাল লেয়ারে থ্রো না করতে চান, আমরা যেমন এক্সেপশন হ্যান্ডেল করি একেবারে আউটার লেয়ারে, আউটার লেয়ার বলতে আউটার বলতেছি মানে ইনার লেয়ারে, যেখানে অন্য কেউ বুঝবেই না যে এখানে একটা এক্সেপশন হয়ে গেছে। আমার অ্যাপ চলাকালীন সময় আমার নিচে ধ্বংস হয়ে গেছে, মানে সার্ভার টার্ভার নেমে গেছে, কেউ জানেই না। কেউ জানে অ্যাপ এন্ডে খুব সুন্দর একটা মেসেজ দেখতেছে, সার্ভার ডাউন, অ্যাপ ক্র্যাশ করতেছে না, এরকম ভাবে আপনাকে এক্সেপশন হ্যান্ডেল করতে হবে। তো এগুলো হচ্ছে একেবারে লোয়ার লেভেলে আমরা ওগুলাকে হ্যান্ডেল করে দেই, যাতে উপরে থেকে কেউ বুঝতে না পারে। তো আমরা এগুলো আবার মনিটর করার জন্য এই মানে আনএক্সপেক্টেড ইভেন্ট গুলা মিউট করেন, আমি বলি আর কি, এটা সবার জন্যই। তো এই এক্সেপশন গুলা আপনি হচ্ছে রিয়েল লাইফ সিনারিওতে রেগুলার দেখবেন, তো এগুলাকে আবার আপনার মনিটর করতে হয়। ধরেন যে আপনার হচ্ছে 2 লাখ ইউজার আছে, একজনে থাকে হচ্ছে উগান্ডাতে, আরেকজন আমেরিকাতে, একজন ইন্ডিয়াতে, একজন হচ্ছে বাংলাদেশে চট্টগ্রামে কক্সবাজারে বসে বসে আপনার অ্যাপ চালাইতেছে, আরেকজন ঢাকা শহরে মনে করেন নামি দামি বিল্ডিং এ বসে অ্যাপ চালাইতেছে। এখন এক একজন এক এক ধরনের এক্সেপশন ফেস করতেছে, তো এগুলা কেউ তো মনিটর করতে হবে। তো এইসব মনিটর করার জন্য আমরা আরেকটা টুল ইউজ করি, যেটা বলি ক্র্যাশ লাইটিক্স, অনেকে হয়তো নাম শুনছেন। এরকম আরেকটা টুল আছে সেন্ট্রি, এগুলো দিয়ে আমরা হচ্ছে এগুলোকে মনিটর করি যে আসলে অ্যাপের মধ্যে কোনো ধরনের এক্সেপশন হয়েছে কিনা, এক্সেপশন কেন হলো, কোন ফেসে গিয়ে ওই এক্সেপশনটা ফেস করছে। আমি নেক্সট যখন রিলিজ দিব অ্যাপটা, তখন আমি কি করব, এই এই জিনিসগুলো হ্যান্ডেল করে দেবো, এই জিনিসগুলো আমি কি করে দেবো, ঠিক করে দেবো। এমন হতে পারে যে আপনি হয়তো ওই টেস্ট কেসটা আপনি হয়তো ভাবে চিন্তাই করেন না যে এইভাবে গেলে আমার কোডটা ব্রেক হতে পারে, বাট সে প্রোডাকশনে গিয়ে অ্যাপ চালাতে চালাতে ব্রেক হয়ে ক্র্যাশ খাইছে অ্যাপটা। তো দ্যাটস নট গুড, রাইট? কারণ একটা ইউজার ক্র্যাশ খাইলো। তো এই রিপোর্টটা আমরা হচ্ছে ওই যে ক্র্যাশ লাইটিক্স এর মধ্যে পেয়ে যাই। তো ওইভাবে আমরা এই ইভেন্ট গুলো মানে মনিটর করি। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস। আপনাকে রেগুলার লগ মনিটর করতে হয়, তারপরে এই যেগুলো মনিটর করতে হয় ক্র্যাশ লাইটিক্স এ কোনো ধরনের ক্র্যাশ খাইতেছে কিনা, কোনো ধরনের এরকম ইভেন্ট গুলো হচ্ছে কিনা, আই মিন এই যে এক্সেপশন গুলো হচ্ছে কিনা, এগুলো আপনাকে মনিটর করতে হবে। অনেকে এগুলাকে কেয়ার করে না, ইভেন আমিও করতাম না। আমি যখন প্রথম প্রথম ছোট ডেভেলপার ছিলাম আর কি, ছোট বলতে এখনো ছোট ডেভেলপার, যখন আর কি স্টার্টিং এর দিকে, তখন আর কি এগুলো কেয়ার করতাম না। যে এগুলো কি, পরে যখন বিপদে পড়ছি 3-4 বার, তখন আমি বুঝছি যে এগুলা তো খুবই ইম্পর্টেন্ট জিনিস। তো এখন প্রজেক্ট শুরু করার আগে এগুলা শুরু করে এগুলো আগে সেট আপ দিয়ে নি। তো আপনাদেরও সেট আপ দিয়ে শিখাবো একসময়, তখন দেখতে পারবেন যে এগুলা কিভাবে করতে হয়, এগুলা কিভাবে হ্যান্ডেল করতে হয়। ওকে, আচ্ছা। তো আমরা আরেকটা জিনিস আমরা কাজ করাইতে চাই, আমরা আরেকটা জিনিস দেখতে চাই। তো অনেকের কাছে কমপ্লেক্স মনে হচ্ছে, ডোন্ট ওয়ারি, আমরা আরেকটা টপিক পড়বো, বেশি হেডেক নিতে হবে না। ওকে, এটা হচ্ছে ফাইনালি। ফাইনালি আমরা ফাইনাল কিওয়ার্ড করছি, রাইট?
বাট আরেকটা কিওয়ার্ড আছে সেটার নাম হচ্ছে ফাইনালি। তো এই ফাইনালি জিনিসটা মানে আপনি যেখানে সেখানে দিলেই হবে না। আপনি যেখানে সেখানে মনে করেন ইফ দিলাম, ইফ দেওয়ার পরে কোনো কিছু লিখলাম, লেখার পরে এরকম দেওয়ার পরে এখানে লিখে দিলাম ফাইনালি, কাজ করবে না। এই ফাইনালিটা সাধারণত কি এর সাথে থাকে? ট্রাই ক্যাচের সাথে থাকে। তো এই ফাইনালিতে কি বোঝায় যে আমি একটা কোনো কিছু ট্রাই করব, ট্রাই করার পরে যদি ইরর ফেস করি ইরর গুলো হ্যান্ডেল করব, আর যে ইরর ফেস না করি তাহলে কি করি নিচের লাইনে চলে যায়, যে আগের নর্মাল ফ্লোতে প্রোগ্রামের যে ফ্লো আছে এই ফ্লো গুলা কমপ্লিট করি। তো ফাইনালি কি বলে যে তুমি ইরর ফেস করো অথবা ইরর ফেস না করো, তুমি আমার পোর্শনের কোডটুকুকে এক্সিকিউট কইরা যাবাই যাবা। তো এমন কিছু হইতে পারে যে মেমোরি মানে মেমোরি ওরিয়েন্টেড কোনো কিছু কোড লিখছেন, যে মেমোরির সাথে খুব রিলেটেড অনেক হেভিয়ার কোনো কোড লিখছেন, ওই কোডটা এক্সিকিউট করার আগে এখানে ক্র্যাশ মানে এখানে ক্র্যাশ খাইছে, আপনি ওটাকে ট্রাই ক্যাচতে হ্যান্ডেল করছেন, হ্যান্ডেল করার পরে আপনি চান যে মেমোরিটা ক্লিয়ার করে দিতে, তখন আপনি এরকম ফাইনালি থেকে ক্লিয়ার করে দিতে পারেন। ধরেন আমি এখান থেকে জাস্ট প্রিন্ট করাচ্ছি যে কোড ফ্রম ফাইনাল। ওকে, আমি কোডটা রান করেছি, দেখেন কি বলতেছে, সামথিং ওয়েন্ট রং, এক্সেপশন নট প্রিন্টিং, এগুলো এক্সেপশন টেক্সশন হয়েছে। দেন ফাইনালের মধ্যে যে কোডটুকু ছিল ওটা অবশ্যই প্রিন্ট করছে, এক্সেপশন খাইছে, এগুলো হ্যান্ডেল হয়েছে, তারপরে সে কি করছে, সে হচ্ছে ফাইনালের মধ্যে যে কোডটুকু ছিল এটাকে এক্সিকিউট করে গেছে। ওকে ঠিক আছে, আমি এক কাজ করি, এক্সেপশনটা বাদ দিয়ে দেই, আমি হচ্ছে নর্মালি প্রিন্ট করাই, নর্মালি প্রিন্ট করাচ্ছি। দেখেন প্রিন্টিং হেডলাইন কোড ফ্রম ফাইনালি, কোড ফ্রম ফাইনালি। ফাইনালি তার মানে হচ্ছে এই ট্রাই ক্যাচের মধ্যে কোনো কিছু হোক বা না হোক, আই ডোন্ট কেয়ার, আই অনলি কেয়ার অ্যাবাউট মাইসেলফ, সে নিজের কোডটুকে অবশ্যই প্রিন্ট করাবে। এটুকুর মধ্যে ধ্বংসও হয়ে গেলে সে তার কোডটুকেও আগে প্রিন্ট করে নেবে। ওকে, এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন। তো এমন কোনো কাজ যদি করতে হয়, যে ট্রাই হোক ক্যাচ হোক যেখানেই যাক না কেন কোডের ফ্লো, আমার লাস্টে এসে একটা কাজ করতে হবে, সেটাকে আপনি ফাইনালি ব্লকের ভিতরে দিয়ে দিতে পারেন। ওকে, এটা হচ্ছে ফাইনালির কাজ, খুবই সিম্পল জিনিস, এখানে আহামরি কোনো কিছু নাই। তো আপনি প্রোগ্রাম যখন কোড যখন লিখবেন রিয়েল প্রোডাকশন কোড, ট্রাই ক্যাচ আর ফাইনালি ছাড়া আপনি অন্য কোনো কিছুই দেখতে পারবেন না। এই যে অন, এইটুকু বাদে আপনার মোটামুটি আপনার 95% টাইমে এগুলাই দেখতে পারেন। হঠাৎ বিঠাৎ আপনি যদি টেস্ট কোড লেখেন, অ্যাসার্ট একটা জিনিস আছে, ওই জিনিসটা দেখতে পারবেন, ওটা দিয়ে আপনাদের মাথার ভিতরে এক্সট্রা একটা লেয়ার আনতে চাইতেছে না। তো টেস্ট কোড লিখতে গেলে আপনি অ্যাসার্ট মানে নামে আরেকটা জিনিস আছে, ফাংশন আছে, ওটা আপনি দেখতে পারবেন। তো আপাতত ওটা ইগনোর করি আমরা। তো এই পর্যন্ত যা যা কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করেন, তারপরে আমি কোশ্চেন করবো আপনাদেরকে আজকে, কিছু একটা বাদ রয়ে গেছে, মেবি আপনারা ভুলে গেছেন। ওকে ঠিক আছে, মাহিম খান ভাই বলেন। জি ভাইয়া, আমার প্রশ্নটা হলো ফাইনালিতে কি আমি শুধু একটা মেসেজই রাখতে পারবো নাকি আমি কোনো কোডও হোয়াট চাইলে লিখতে পারবো? যে কোনো কিছু, যে কোনো কিছু। ও আচ্ছা। হ্যাঁ নুর আলম ভাই বলেন। ভাই আমারে ফ্লোর দিছেন? হ্যাঁ বলেন, শর্টকাটে বলেন, তাড়াতাড়ি আচ্ছা শেষ ভাই, করে। এই যে আমি তো ডার্টের লেটেস্ট ভার্সন ইউজ করি। আপনি দেখালেন যে এর আগে যে সুপার ইউজ করে ওই আগের মানে চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের রিসোর্স ইউজ কল করে সুপার, কিন্তু আমি যেটা ভার্সন ইউজ করি সুপার ইউজ না করলেও কাজ করে। আবার এইগুলা প্রাইভেট গুলাও অ্যাক্সেস করতে পারে চাইল্ড ক্লাস গুলা, মানে আমি আচ্ছা এরর তো পাই না। আচ্ছা, আপনার সাথে এটা নিয়ে পরে ক্লাস তো কথা বলি, ঠিক আছে? একটু পরে আপনি ই করে থাকেন, আমি এটা নিয়ে পরে কথা বলি, এই টপিক নিয়ে আগে আমরা কোশ্চেন শেষ করি। ওকে, মহিউদ্দিন হাসিব ভাই আপনি বলুন। আচ্ছা ভাইয়া, আমরা যে এই যে এক্সেপশন গুলা ইয়ে যেগুলা মনে করেন যে এক্সিকিউট করাইতেছি ওগুলার মধ্যে এক্সেপশন গাইতেছে, এন্ড আমরা কি জন্য এক্সেপশন কাস্টম এক্সেপশন গুলা ইয়ে করব? কারণ আমাদের কাছে তো ওই সিনারিও নাই, রাইট? আপনার কাস্টম এক্সেপশনও লাগতে পারে, যে আপনি চান না আপনার এক্সটার্নাল কোনো লাইব্রেরির এক্সেপশন আপনার কোডে স্টার্ট হোক, আপনি চান ওইরকম কোনো কিছু হলে আপনি নিজের বানানো এক্সেপশন থ্রো করাবেন, ডিল মারবেন। তাতে কি হলো, আপনার নিজের কোডে নিজের কন্ট্রোল থাকলো, তখন আপনি নিজের বানানো এক্সেপশন ইউজ করতে পারেন। অথবা এমন হইতে পারে যে এইটা অন্য কারোর জন্য এক্সেপশন না, কোডের জন্য এক্সেপশন না, বাট আপনার বিজনেস লজিক হিসেবে এটা একটা এক্সেপশন, তখন আপনি কাস্টম এক্সেপশন ইউজ করবেন। এরকম হাজার হাজার সিনারিও আছে। আর এটা তো আমরা একটা জেনারেট করছি যে এক্সেপশন তো জেনারেট করতে হবে, এর জন্য আমরা এখানে একটা এক্সাম্পল হিসেবে দেখছি। বাট রিয়েল লাইফে আমরা যখন কোড করতে যাব তখন হাজার হাজার এক্সেপশন থ্রো করবে।
অনেক ধরনের সিনারিও দেখবো, যেমন নেটওয়ার্কিং এর মধ্যে পুরোপুরি ডিপেন্ডেন্ট আমরা। তারপরে যখন আমরা করব, কি বলে, লোকেশন নিয়ে কাজ করবো, লোকেশনের উপরে ডিপেন্ডেন্ট, জিপিএস তো নষ্টও থাকতে পারে, তখন এক্সেপশন থ্রো করতে পারে, এরকম সিনারিও আসতে পারে। তো সেগুলোর সময় আমরা এগুলো দেখতে পারবো, ইমপ্লিমেন্টেশন গুলো। ও, আচ্ছা আচ্ছা, বুঝছি। নাজমুল ভাই বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ভাইয়া, একটু যদি নিচে যেতেন, এক্সেপশনে, কাস্টম এক্সেপশন। জি। আচ্ছা ভাইয়া, এখানে তো আমরা টু স্ট্রিং, যেটা আমরা এখানে রিটার্ন করছি, তো টু স্ট্রিং এর এই জায়গাতে কি আমরা অন্য কোনো কোড লিখতে পারি, মানে টু স্ট্রিং এর এই জায়গাতে? দেখতে পারেন, এটা অর্থাৎ তো একটা আমি ধর, নর্মাল মেথডের মতোই। হ্যাঁ, তো রিটার্ন কি আমি হচ্ছে অন্য কোনো কোডকে আমি এখান থেকে এক্সিকিউট করতে পারি, অ্যাজ লাইক ধরেন কি যে আমার এই জায়গাতে সার্ভার থেকে ইন্টারনাল পারবেন। কোনো একটা ইরর আসলো এরকম, যে বড় একটা ইরর আসলো, তা আমার এখানে আমি ধরেন কি যে ওই জায়গাতে ডাটাগুলো তো আমি এখানে রিট্রিভ করছি, তো ডাটাগুলো আমি এখানে না দেখাই আমি অন্য কোনো একটা পেজে তাকে কনভার্ট করে দিচ্ছি, যে হ্যাঁ আমার এই এই জায়গাটায় ব্ল্যাঙ্ক একটা পেজ, এখানে আর কি আহ, এটা লোডিং হচ্ছে, বা হচ্ছে অন্য কোনো কিছু এই জায়গাতে আসতেছে, তো এরকম কিছু কি করা যায় এখানে? হ্যাঁ, করতে পারেন, বাট ওটার জন্য অ্যাসিঙ্ক ইউজ করতে হবে। অ্যাসিঙ্ক ইউজ করলে দেখেন, এই যে এখান থেকে অ্যাসিঙ্ক ইউজ করে আপনি এটা করতে পারেন। বাট অ্যাসিঙ্ক ইউজ করলে এটার সিগনেচার যেটা আছে, এটা ওভাররাইট যেটা করতেছে টু স্ট্রিং, জি ওই জি টু জি। স্ট্রিং এর মানে সিগনেচার নষ্ট হয়ে যাবে। ওটা তো একটা মেথড সিগনেচার দিয়ে দিছে, তো এই জন্য আপনি অ্যাসিঙ্ক কল করতে পারবেন না, মানে কল করতে পারবেন কিন্তু ওয়েট করতে পারবেন না। ওয়েট না করতে পারলে আপনার ওই কল করে লাভ নেই, আপনি যে পারপাসে করছেন ওই পারপাস সার্ভ হবে না। তাহলে আমার হুম। এটা এটা করতে গেলে আমি এখান থেকে না করে তাহলে আমি উপর থেকে করতে পারবো, যেখানে হচ্ছে আবার ট্রাই হুম। ক্যাচে যেখানে যেখানে আছে ওখান থেকে আমার করতে হবে, যে আমার এই একটা যদি 404 যদি আমার এখানে থ্রো করে, তাহলে আমি অন্য একটা পেজে আমি তাকে রেফার করে দিচ্ছি। হ্যাঁ, এটা অনেকভাবে সিনারিও আসলে অনেকভাবে হ্যান্ডেল করা যায়, যেটা ওই ওই সময় ওই সিনারিওতে বেস্ট মানে হয়, এইভাবে করা যায়। আচ্ছা আচ্ছা, জি, থ্যাংক ইউ সো মাচ। সালমান খান ভাই বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ওই যে একটু উপরের দিকে গেলে ওই যে আমরা কখন মেশিন এক্সেপশন এবং কাস্টম এক্সেপশন এগুলা ইউজ করব ভাই, এটা তো চাই। এটা তো আমরা এক্সাম্পলের জন্য বিভিন্ন এক্সেপশন থ্রো করতেছি, বাট আপনার যদি দরকার না হয় এগুলো কোনোটাই থ্রো করবেন না। আপনার কি এগুলো দরকার আছে? দরকার নাই, এগুলো তো আমরা নিজেরা প্র্যাকটিস করার জন্য বিভিন্ন সময় বিভিন্নটা এক্সেপশন থ্রো করে করে দেখতেছি যে আসলে কেমন সিনারিও হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। সালাম। ওকে। ওকে, তো এবার সবার কোশ্চেন শেষ হলে আগে আমরা এই শেষ করি, তারপর হচ্ছে নূর ভাই আপনার কোশ্চেন অ্যান্সার আমি একটু পরে দিই। ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসে একটা টুডু ছিল, মেবি সবাই ভুলে গেছেন, আমি একটু মনে করে দিই, সুইচ কেস করি। ওকে, তো গত ক্লাসে আমরা দেখছিলাম এখানে হচ্ছে ব্রেকের মধ্যে আমরা মানে আই মিন কেসের পরে আমরা যে ব্রেক ব্রেক যেটা আছে, এটা যদি না দেই তাও কাজ করে, দিলেও কাজ করে। তো এটা কেন দিলে বা না দিলে কাজ করে, বা এই বিহেভিয়ারটা কই থেকে আসলো, এটা আপনাদেরকে জেনে আসতে বলছিলাম। তো এইটা কে কে জেনে আসছেন, কে কে পড়ে আসছেন যে কেন এখন কাজ করে? ব্রেক না দিলে তো কাজ করার কথা না। হোয়াই হোয়াই ইট ওয়ার্কস। ওকে, একজনই পড়ে আসছেন, আর কেউ পড়ে আসেন নাই? ব্রেক ব্রেকটা ব্রেক যখন আমরা দিব তখন ওইটা ব্রেক হয়ে যাবে আর কি, আর নিচের দিকে আসবে না। কেস অনের মধ্যে আসার পর যদি ব্রেক পায় তাহলে ব্রেক ওইটা ক্লোজ হয়ে যাবে, আর যদি ব্রেক নিচেরটাই থাকে তাহলে আর কি উপরেরটাও রান করবে, উপরেরটাও প্রিন্ট করবে, আবার নিচেরটাও প্রিন্ট করবে, দেন ব্রেক হবে। শিওর জি হবে না? আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আপনার যে কোশ্চেন পড়ছেন ভাইয়া একটু আমি ট্রাই করব। ট্রাই করার দরকার নেই, জাস্ট যে কে কে মানে পড়ে আসছেন বাট অলরেডি জেনে আসছেন তারাই শুধু হ্যান্ডেল করেন। ওকে, খুবই সিম্পল একটা স্টোরি ছিল। আচ্ছা, ওকে, নাফিস ভাই বলেন আপনি। হিস্টোরিটা হচ্ছে বেসিক্যালি ওই সি সি প্লাস প্লাস এর ওই টাইমে হচ্ছে ওই ফল থ্রু বিহেভিয়ারটা সুইচে। তো হুম। ফল থ্রু বিহেভিয়ারটা যখন হইতো, ওখানে ব্রেক দেওয়াটা ম্যান্ডেটরি ছিল, যদি ব্রেক না দিতাম তাহলে এক কেস থেকে আরেক কেসে চলে যেত।
তো এটা পটেনশিয়ালি বাগ হিসেবে তখন চিহ্নিত করা হয়েছিল, তখন জাভা কি করলো, এই ব্রেকটাকে ম্যান্ডেটরি করে দিল। আর এত ডার্ট হিস্ট্রিতে যেহেতু মানে না যে আমরা ডার্টে কিভাবে এটাকে আমাদের আচ্ছা সরিয়ে নিছে ওইদিকে আমরা ডার্ট ডার্ট যেহেতু ওদের এইমটা হচ্ছে আপনার সিমিলারিটি মেনটেন করা, ওই লিগেসি কোডগুলোর সাথে সিমিলারিটি মেনটেন করা, প্লাস প্রোগ্রামারদের জন্য ইজি করা জিনিসটা, সেক্ষেত্রে হচ্ছে এই ক্ষেত্রে ব্রেকটা না দিলেও হচ্ছে ডার্ট অটোমেটিক এটা ইয়া করতে পারে। হুম আচ্ছা ওকে ঠিক আছে। তো আমি একটু হিস্ট্রিটা বলি যা পড়ে আসছেন, থ্যাংক ইউ। আর হিস্ট্রিটা এরকম যে আমাদের আগে এরকম যে বলবো যেটা যে ফল থ্রু, মানে এখানে যদি ব্রেক না দিতাম তাহলে কি করতো সে, এখান থেকে ওই যে পাহাড় থেকে পড়ে যায় না যেরকম, এরকম হচ্ছে নিচের দিকে পড়ে যাইতো, নিচের কোডটুকুকেও এক্সিকিউট করে ফেলতো, তারপরে এইখানে গিয়ে ব্রেক করতো। মানে এখানে যদি ব্রেক কিওয়ার্ড না দিতাম, বাট এখন কি হয়, এখন যদি ব্রেক কিওয়ার্ড নাও দেই, তারপর যদি আমি কোডটা রান করি, তাহলে দেখেন স্যাটারডে পর্যন্ত আসতেছে, নিচে দিয়ে কিন্তু ফল থ্রো করতেছে না, কারণ নিচে দিকে পড়ে যাচ্ছে না। সে কেন পড়ে যাচ্ছে না? কারণ তো সরি, তো যেটা বলতেছিলাম যে এখান থেকে ফল থ্রো করে না, কারণ নতুন যে ডার্টের যে নতুন ভাষণ আসছে এই ভাষণের মধ্যে এটাকে অপশনাল করে দিচ্ছে যে আপনাকে ম্যানুয়ালি এখন আর ব্রেক দিয়ে দিয়ে এরকম ফল থ্রো আটকাইতে হবে না, নিচে দিয়ে পড়ার যে কোড পড়ার যে একটা আগে প্রবণতা ছিল এটা আর আসবে না। তো আপনি এটাকে ইগনোর করতে পারেন, তো ডার্টে যদি আপনি লেটেস্ট ভার্সন দেন, এইটা না দিলেও যেরকম ভাবে কাজ করতেছে, মানে দিলেও সেম ভাবেই কাজ করবে। স্যাটারডে পর্যন্ত ব্রেক কিন্তু দেই নাই, তারপর কিন্তু নিচের দিকে পড়ে যায় নাই। ওকে, তো এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। তো এখন থেকে আপনাদের আর ব্রেক দিতে হবে না, আপনি যদি ডার্টের আগের ভার্সন ইউজ করেন দেন হচ্ছে আপনাকে দিতে হবে, এটা আপনারা খেয়াল রাখেন। নতুন ভার্সন এটাকে সরিয়ে নিচ্ছে, তো আপনারা যেহেতু নতুন, আমি ধরে নিচ্ছি ডাটে আপনারা নতুন, তো আপনাদের হয়তো আর কখনো ব্রেক লিখতে হবে না, কিছুদিন পরে হয়তো ডেপ্রিকেটেড করে দিতে পারে। ওকে ঠিক আছে, তো এটাই ছিল। যারা পড়ে আসছেন থ্যাংক ইউ, থ্যাংকস লট। আর যারা পড়েন নাই নেক্সট ক্লাসে এরকম ট্রাই করবেন ছোট ছোট জিনিসগুলো জানার, হতে পারে ইন্টারভিউ এই এই কোশ্চেনটাই আপনি পাইছেন। ওকে, তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই শেষ, আমরা আর বেশি দূর আগাবো না, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি। যারা